আচ্ছা, আগের দিন যে থার্ড চ্যাপ্টার স্টার্ট করেছিলাম, ঠিক আছে, থার্ড চ্যাপ্টার স্টার্ট করেছিলাম আগের দিন। চ্যাপ্টারের নাম কি ছিল? আরম্ভ করেছিলাম ডিটারমিনেশন অফ ইকুইলিব্রিয়াম ইনকাম ইন সিম্পল কেনশিয়ান মডেল। চ্যাপ্টারের নাম কি বলছি? ডিটারমিনেশন অফ ইকুইলিব্রিয়াম ইনকাম ইন সিম্পল কেনশিয়ান মডেল, যেটা স্টার্ট করেছিলাম, ঠিক আছে। তো তো আগের দিন পুরো ব্যাপারটা বুঝিয়েছিলাম, যে টপিকটা পড়েছিলাম, বেসিক্যালি টপিকটা পড়েছিলাম কনজাম্পশন ফাংশন। টপিকটা পুরো বুঝিয়েছিলাম, খাতায় নোট করে 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 বুঝিয়েছিলাম, ঠিক আছে। তো এবার যারা বাংলায় পড়বে, বাংলায় কিভাবে নোটটা লিখতে হয় সেই নোটটা, বাংলায় নোটটা নিয়েও আলোচনা করছি। ওটা তো বুঝিয়ে দিয়েছিলাম আগে, ওই ক্লাসটা ভালো করে বোঝা থাকলে তারপর এখানে যেটা লেখা আছে এটা বোঝা যাবে, ঠিক আছে। তো তো দেখ কি বলেছে, দেখ পিডিএফটা পাঠালাম, দেখ যে পিডিএফটা পাঠালাম কি লেখা ছিল, ভোগ অপেক্ষক বা ভোগ প্রবণতা এবং ভোগ রেখা। বলছে কনজাম্পশন ফাংশন অর প্রোপেনসিটি টু কনজিউম অ্যান্ড দ্য কনজাম্পশন কার্ভ, জিনিসটা সম্পর্কে আলোচনা করবো। আগের দিন বুঝিয়েছিলাম, সেটাই আবার বলছি। দেখ কি লেখা আছে মেইনলি, দেখ সবাই সবার পিডিএফটা দেখ। দেখ লেখা ছিল না, সি ইকুয়াল টু সি অফ ওয়াই। কি লেখা আছে? সি ইকুয়াল টু সি অফ ওয়াই। এই লাইনটার মানে কি? এই লাইনটার মানে কি? এই লাইনটার মানে দেখে আমি তোকে বলছি, কি বলছে, এই যে সেকেন্ড প্যারা বলছে প্রফেসর কেন্সের মতে, প্রফেসর কেন্স কি বলেছিল, সি মানে কি, সি মানে কি বলেছিলাম, কনজাম্পশন, মানে কোন দেশের ভোগ ব্যয়। সি মানে কনজাম্পশন বা ভোগ ব্যয়। কোন দেশের ভোগ ব্যয় কিসের উপর নির্ভর করে? সেই দেশের জাতীয় আয়ের উপর নির্ভর করে। দেখ তাই লেখা আছে অধ্যাপক কেন্সের মতে, ঠিক আছে, দেশের মোট ভোগ ব্যয় দেশের জাতীয় আয়ের উপর নির্ভরশীল। তাহলে কি বললাম, সি কার উপর নির্ভরশীল? সি ওয়াই এর উপর ডিপেন্ডেন্ট। বলছে কোন দেশের জাতীয় আয় মানে ওয়াই। কি বললাম? কোন দেশের জাতীয় আয় মানে ওয়াই, জাতীয় আয় মানে ওয়াই কার, আর ভোগ ব্যয় মানে সি। এদের মধ্যে একটা সুন্দর একটা সম্পর্ক আছে। সুন্দর সম্পর্কটাকে কি লিখে দেখ, স্থায়ী ও নির্ভরশীলতার সম্পর্ককে বলা হয় ভোগ অপেক্ষক। তাহলে আমাকে যখনই বলবে ভোগ অপেক্ষক কাকে বলে বা কনজাম্পশন ফাংশন কাকে বলে, কি লিখবো? লিখবো প্রফেসর কেন্সের মতে, প্রফেসর কেন্সের মতে লিখবো কি, প্রফেসর কেন্সের মতে দেশের মোট ভোগ ব্যয় সি, দেশের মোট ভোগ ব্যয়কে বলা হয় সি মানে কনজাম্পশন। কার উপর ডিপেন্ড করে? ন্যাশনাল ইনকাম মানে ওয়াই এর উপর ডিপেন্ড করে। এই সি আর ওয়াই এর মধ্যে যে সম্পর্ক, একেই বলা হয় কনজাম্পশন ফাংশন। তো সুন্দর এক লাইনে লেখা, ব্যাপারটা বোঝা গেল কনজাম্পশন কাকে বলে? একে বলা হয় কনজাম্পশন ফাংশন। বা দুই উপরের লাইনে কি লেখা আছে, বলছে দেশের মোট ভোগ ব্যয় একাধিক বিষয়ের উপর নির্ভর করে। একটা দেশের মোট ভোগ ব্যয় অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। বলছে কোন দেশের মোট ভোগ ব্যয় যে সমস্ত বিষয়ের উপর নির্ভর করে, ঠিক আছে, সেই সমস্ত বিষয়ের সঙ্গে মোট ভোগ ব্যয় নির্ভরশীল সম্পর্ককে বলা হয় ভোগ অপেক্ষক বা ভোগ প্রবণতা। আগে বললাম ভোগ অপেক্ষক কাকে বলে, ঠিক আছে। বেশি ভালো লেখা মানে তোকে তো ধর দিল কনজাম্পশন ফাংশন কাকে বলে, তুই কি লিখবি? লিখবি প্রফেসর কেন্সের মতে, ঠিক আছে, দেশের মোট ভোগ ব্যয়, দেশের মোট ভোগ ব্যয় মানে কনজাম্পশন কার উপর ডিপেন্ড করবে? দেশের জাতীয় ওয়াই মানে ওয়াই এর উপর ডিপেন্ড করে। এই সি আর ওয়াই এর মধ্যে যে একটা সুন্দর সম্পর্ক, একেই বলা হয় কনজাম্পশন ফাংশন বা ভোগ অপেক্ষক। এক লাইনে লেখা হয়ে গেল। তাহলে তোর মনে রাখার ট্রিক্সটা কি, এইটা পড়লেই তুই লিখতে পারবি, এইটা জানা থাকলে লিখতে পারবি। তাহলে কি, সি কার উপর ডিপেন্ড করে? সি ডিপেন্ড করে ওয়াই এর উপর। এই সি আর ওয়াই এর মধ্যে যে সম্পর্ক তাকে বলে কনজাম্পশন ফাংশন, ঠিক আছে। তো এখানে এটা লিখতে হবে। তাহলে পরীক্ষায় যদি দেয় কনজাম্পশন কাকে বলে লিখতে, তোকে এই দেখ এখান থেকে এত বিধ তোকে লিখতেই হবে, বোঝা গেল? বুঝতে পারছিস তো? তারপর কি বলেছে, তারপর এটাকে অ্যানালাইসিস করেছে। কি অ্যানালাইসিস করেছে দেখ, বলছে একটি দেশের ভোগ অপেক্ষক, ভোগ অপেক্ষককে ইংরেজিতে বলা হয় কনজাম্পশন ফাংশন। একটা দেশের কনজাম্পশন ফাংশন থেকে আমরা কি কি জানতে পারি? একটা দেশের কনজাম্পশন ফাংশন থেকে আমরা কি কি জানতে পারি? সি জানতে পারি আর ওয়াই জানতে পারি। একটা দেশের কনজাম্পশন ফাংশন থেকে আমরা কি জানতে পারি? আমরা সি জানতে পারি আর ওয়াই জানতে পারি। বলছে একটা দেশের কনজাম্পশন ফাংশন থেকে আমরা আমরা কি জানতে পারি? বিভিন্ন জাতীয় আয়ের স্তরে মোট ভোগ ব্যয়ের পরিমাণের সমানে কম্বিনেশন জানতে পারি। এর একটা তালিকা তৈরি করা যায়, এই তালিকাকে বলা হয় কি, এই তালিকাকে আমরা বলতে পারি দেখ ভোগ প্রবণতা তালিকা বা ভোগ প্রবণতা সূচি, মানে প্রোপেন্সিটি টু কনজিউম শিডিউল অর শিডিউল অফ ইন্টেন্ডেড কনজাম্পশন, ঠিক আছে। তাহলে কি জিনিসটা কি বুঝতে পারলাম? বলছে একটা দেশের ভোগ অপেক্ষক থেকে মানে একটা দেশের কনজাম্পশন ফাংশন থেকে আমরা কি জানতে পারি? বিভিন্ন জাতীয় আয়ের স্তরে মানে ন্যাশনাল ইনকাম, বিভিন্ন ইনকাম হতে পারে, বিভিন্ন ইনকামে, মানে ধর আজকে তো 10 টাকা যখন ইনকাম তখন তো কনজাম্পশন হতো, 20 টাকা যখন ইনকাম কনজাম্পশন হতো, 30 টাকা যখন ইনকাম কনজাম্পশন হতো, ঠিক আছে। এটা আমরা জানতে পারি, ঠিক আছে। এবার এটা জেনে আমরা এর একটা শিডিউল তৈরি করতে পারি। আগের দিন খাতায় সুন্দর করে লিখেছিলাম, ঠিক আছে, মনে করার চেষ্টা কর। আগের দিন একটা সুন্দর খাতায় লিখেছিলাম সি ওয়াই, তাই না?
এটাকে বলা হয় প্রোপেন্সিটি টু কনজিউম শিডিউল অর শিডিউল অফ ইন্টেন্ডেড কনজাম্পশন। আর এই ভোগ প্রবণতার তালিকা, এই শিডিউলটা যখন একটা রেখার মাধ্যমে আঁকবো তখন তাকে বলা হবে ভোগ অপেক্ষক রেখা বা ভোগ রেখা। কি বললাম, বোঝা গেল? ছবিটা দেখ, আগের দিন সুন্দর করে শিখিয়েছিলাম ছবিটা। দেখ এটা কি হচ্ছে, দেখ দেখতে পাচ্ছিস তো? এটা হচ্ছে কি, এটাকে আমরা বলি অনুভূমিক অক্ষ। কি এটাকে কি বলা হয়? এটাকে অনুভূমিক অক্ষ বা এক্স অক্ষ। আর এটা উলম্ব, ঠিক আছে, এটা উলম্ব। তাহলে অনুভূমিক অক্ষে আমরা কি দেখিয়েছি? দেখ অনুভূমিক অক্ষে আমরা দেখিয়েছি জাতীয় আয়, মানে এক্স অক্ষে আমরা জাতীয় আয়, আর ওয়াই অক্ষে কি দেখিয়েছি? মোট ভোগ ব্যয়। ঠিক আছে, জাতীয় আয় আর মোট। আমরা কি শিখেছিলাম? আমি কি বললাম এখন তো? ইনকাম যত বাড়বে, মন দিয়ে শুনুন, যেটা আগের দিন বলেছিলাম, ইনকাম যত বাড়বে কনজাম্পশন তত কি হবে? বাড়বে। ইনকাম কেন সম্পর্ক নেই, পজিটিভ সম্পর্ক। ইনকাম বাড়লে তো, যদি ইনকাম বাড়ে তাহলে তো খরচ করার ক্ষমতা বাড়বে। এবার প্রশ্ন হলো, স্যার ইনকাম যদি শূন্য হয় খরচা হবে কি হবে না? হবে। এইখানে এই কার্ভটা কেমন হয়েছে দেখ, কার্ভটা কেমন হয়, কনজাম্পশন কার্ভ দেখ, এই এখান থেকে গেছে, দেখ দেখিস একটু উপর দিয়ে উঠেছে। এখন তুই বলবি স্যার উপর দিকে কেন গেল? কারণ উপরের দিকে যাওয়ার কারণ একটাই, ইনকাম বাড়লে খরচা বাড়ে, তাই জন্য উপরের দিকে গেছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, স্যার কার্ভটা এই জিরো থেকে, এখান থেকে শুরু না হয়ে উপর দিয়ে শুরু হলো কেন? কারণ হচ্ছে ইনকাম যখন জিরো তখন খরচা কিছু না কিছু হবে, তাই উপর দিয়ে শুরু। আগের দিন বলেছিলাম কার্ভটা এরকম ভাবে তোকে আঁকতে হবে, বোঝা গেল? দেখ এখানে লেখা হয়, যেটা বললাম সেটাই লিখেছে ওরা। কি লিখেছে? এই চিত্রে অনুভূমিক অক্ষ, নিশ্চয়ই বলতে হবে অনুভূমিক অক্ষ কাকে বলে, এতদিন ধরে তোরা জ্যামিতি করেছিস, জানিস অনুভূমিক কাকে বলে আর উলম্ব কাকে বলে। ঠিক আছে, অনুভূমিক অক্ষে আমরা জাতীয় আয় দেখিয়েছি, আর উলম্ব অক্ষে কি দেখিয়েছি বল? মোট ভোগ ব্যয়ের পরিমাপ করা হয়েছে। আর এবি রেখাটা কি হলো? এবি রেখাটা হচ্ছে ভোগ অপেক্ষক রেখা। এই যে এবি রেখা, এটাকে কি বলে? কনজাম্পশন কার্ভ। কনজাম্পশন কার্ভকে বাংলায় বলা হয় ভোগ অপেক্ষক রেখা। এই রেখা ডান দিকে কি হয়েছে দেখ, এই রেখা কেমন হয়েছে, দেখতে কেমন লাগছে? মানে ইংলিশে কথা বলে আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড। রেখা সবসময় আপওয়ার্ড হয় বা ডাউনওয়ার্ড হয়। তো এই রেখাটা কি দেখে কি মনে হয়? আপওয়ার্ড হয়েছে না ডাউনওয়ার্ড হয়েছে? আপওয়ার্ড মানে ঊর্ধ্বমুখী। তাই এখানে কি লিখেছে? এই রেখা ডান দিকে ঊর্ধ্বমুখী সরল। কেন কেন উপরের দিকে হয়েছে? কারণ জাতীয় আয় বাড়লে ভোগ ব্যয় বাড়ে। দেখ তাই লিখেছে, তার কারণ জাতীয় আয় বাড়লে মোট ভোগ ব্যয় বাড়ে, আর জাতীয় আয় কমলে মোট ভোগ ব্যয় কমে। এই রেখাটি উলম্ব অক্ষের, এই রেখাটি উলম্ব অক্ষের এ বিন্দু থেকে শুরু হয়েছে। কেন এ বিন্দু থেকে শুরু হয়েছে? কারণ তোর যদি ইনকাম শূন্য হয় খরচা তো করতেই হবে। যখন করোনা চলছিল মানুষ তো ইনকাম করছিল না, খরচা করছিল না, হ্যাঁ খরচা তো হবে। ইনকাম যদি তুই নাও তার খরচা করতেই হবে, তাই জন্য জাতীয় আয় শূন্য হলেও কিছু না কিছু তোমার ভোগ ব্যয় হয়। ঠিক আছে, এবার জাতীয় আয় শূন্য হলেও ভোগ ব্যয় শূন্য হয়। তাহলে এত অব্দি লেখা বোঝা গেল কি বললাম? তাহলে এখানে কোশ্চেনটা কি বললাম, তোর পরীক্ষায় যদি আসে যে ইংলিশে দেবে কোশ্চেন, বলবে হোয়াট ইজ কনজাম্পশন ফাংশন, মানে ভোগ অপেক্ষক কাকে বলে। ঠিক আছে, ভোগ অপেক্ষক কাকে বলে তুই লিখলি, ভোগ অপেক্ষক কাকে বলে, তারপর তুই ছবিটা দিয়ে দিবি। ঠিক আছে, এবার তুই কতটা নাম্বার আছে তার মধ্যে অ্যানালাইসিস, বাট তোকে পড়তে হলে পুরোটাই পড়ে রাখবে। তা দেখা গেল স্যার ধরুন 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 2 নাম্বার দিলে কনজাম্পশন কাকে বলে, প্রথমে লিখলি কাকে বলে, তারপর লিখলি সি ইকুয়াল টু সি অফ ওয়াই, তারপর ছবিটা দিয়ে দিবি। ঠিক আছে, ডিপেন্ড করবে তুই কতটা। না এক দেবে না, এক দেবে না, এখানে একের চ্যাপ্টার নেই, একের কিছু নেই। ঠিক আছে, দেবে 2 3 এরকম হচ্ছে, তোকে মোটামুটি পুরো তুই পড়লে বুঝতে পারবি কতটা লিখতে হবে। ছবি আঁকা করে ছবিটা কি বলবো ঠিক আছে, তারপর তারপর দেখ নেক্সট কোশ্চেন কি বলেছে। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখ, এখানে এখানে কি বললাম, এখানে ভোগ অপেক্ষক কাকে বলে মানে কনজাম্পশন ফাংশনটা পড়লাম আগের দিন সুন্দর করে। দেখ আমি বারবার বলছি আজকের ক্লাসটা অত ডিটেলস বোঝাচ্ছি না, কারণ আগের ক্লাসটা খুব ডিটেলস বোঝানো, মানে ওটা বুঝিয়ে দিয়েছি, জাস্ট বাংলায় কিভাবে লিখতে হবে তোকে একটু গাইড করে দিচ্ছি। এটা তোকে গাইড করে দিচ্ছি, আগের ক্লাস বুঝিয়ে দিয়েছি ফুল ডিটেলস, 1 ঘন্টা 1.5 ঘন্টা, সরি 2 ঘন্টা ধরে ফার্স্ট ক্লাসটা বুঝিয়েছি। ঠিক আছে, তারপর এটাকে তো গাইড করে দিচ্ছি কিভাবে লিখতে হবে। এবার দেখ পরের টপিকটা কি লেখা আছে, ইংলিশটা পড়বি। হ্যাঁ, কারণ কোশ্চেন তো ইংলিশে দেবে, ইংলিশটা তোকে জানতে হবে, শুধু বাংলা পড়লে হবে না, ইংলিশ জানতে হবে, কারণ ইংলিশকে কোশ্চেন দেবে। বলছে আমি আগের দিন বলেছিলাম মনে করে কনজাম্পশন 2 ভাগে ভাগ করা যায়, মনে করছে কনজাম্পশনকে 2 ভাগে ভাগ করা যায়। এই দেখ আমি এখানে লিখছি কনজাম্পশনকে 2 ভাগে ভাগ করা যায়, লিখেছিলাম। একটা হচ্ছে এ মানে অ্যাভারেজ, আর একটা মার্জিনাল, তাই না? বলেছিলাম একটা অ্যাভারেজ একটা মার্জিনাল। এটাকে কি বলেছিলাম? এটাকে এপিসি বলেছিলাম, আর এটাকে এমপিসি বলেছিলাম, মনে পড়ছে তো? এপিসির ফুল ফর্ম কি বলেছিলাম? এ মানে অ্যাভারেজ, আর এমপিসির ফুল ফর্ম মানে এম মানে মার্জিনাল। তার মানে অ্যাভারেজ প্রোপেন্সিটি টু কনজিউম বলেছিলাম, আর এটা মার্জিনাল প্রোপেন্সিটি টু কনজিউম বলেছিলাম। ঠিক আছে, তো এটাই এখন পড়বো যে অ্যাভারেজ প্রোপেন্সিটি টু কনজিউম কাকে বলে আর মার্জিনাল প্রোপেন্সিটি টু কনজিউম কাকে বলে। এখানে এই দেখ, এই যে এখান দিয়ে চলে, এটা এই যে কি লেখা আছে, অ্যাভারেজ প্রোপেন্সিটি টু কনজিউম এপিসি, গড় ভোগ প্রবণতা কাকে বলে। একদম সিম্পল জিনিস, দেখ কাকে বলে কিচ্ছু পড়তে হবে না, আমি আগের দিন লিখেছিলাম
এপিসি কাকে বলে দেখ, এই যে এপিসি বের করার ফর্মুলা কি, সি কে ওয়াই দিয়ে ভাগ করলে যেটা হয় তাকে বলে এপিসি। বোঝা গেল এপিসি কাকে বলে, কি বললাম জাস্ট একটু টার্মটা জেনে রাখ। এপিসি বের করার ফর্মুলা কি, সি বাই ওয়াই। এবার সি মানে কি, ভোগ ব্যয়। ভোগ ব্যয়কে যদি জাতীয় আয় দিয়ে ভাগ করিস, ভোগ ব্যয়কে তুমি যদি জাতীয় আয় দিয়ে ভাগ করো, যেটা বেরোয় তাকে বলা হয় গড় ভোগ প্রবণতা। বোঝা গেল, সি বাই ওয়াই। তাকে লিখেছে উপরে কি লিখে দেখ, মোট ভোগ ব্যয়কে জাতীয় আয় দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় তাকে বলে। এর চেয়ে সোজা কোশ্চেন কি লেখা থাকতে পারে বল, এর চেয়ে সোজা তো লেখা থাকবে না। কি বললাম, মোট ভোগ ব্যয়কে জাতীয় আয় দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় তাকে বলা হয় গড় ভোগ প্রবণতা। স্যার আর একটা ডেফিনেশন দিয়েছিল, হ্যাঁ, এই সি আর ওয়াই এর রেশিও, ওরা লিখে দেখ, মোট ভোগ ব্যয় মোট জাতীয় আয়ের রেশিওকে বলা হয় গড় ভোগ। বলছে জাতীয় আয় ও মোট ভোগ ব্যয়ের অনুপাতকে বলা হয় গড় ভোগ প্রবণতা। বোঝা গেল। তো তোর পরীক্ষায় এটা খুব কমন কোশ্চেন, এটা খুব দেয়, গড় ভোগ প্রবণতা বা এপিসি কাকে বলে। তাহলে কাকে বলে প্রথমে লিখলি, এপিসি কাকে বলে, তুই নিজের ভাষায় বলে এপিসি কাকে বলে। কি বললাম, বললাম মোট ভোগ ব্যয়কে জাতীয় আয় দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় তাকে বলা হয় গড় ভোগ প্রবণতা। গড় ভোগ প্রবণতা ইকুয়াল টু, এটা লিখতেই হবে, এই ইকুয়েশনে তোকে দিতেই হবে এটা, এপিসি ইকুয়াল টু সি বাই ওয়াই। সির ব্যাকেটে লিখবি মোট ভোগ ব্যয়, আর ওয়াই ব্যাকেটে লিখবি জাতীয় আয়। পরের লাইন লিখে এপিসি ইকুয়াল টু সি বাই ওয়াই। ঠিক আছে, এবার উদাহরণে চলে এসেছে। বলছি যেমন ধর একটা দেশে, ধর আমাদের মতন দেশে, আমাদের কান্ট্রিতে ধর জাতীয় আয় মানে কি? জাতীয় আয় মানে ন্যাশনাল ইনকাম, পুরো দেশের ইনকাম। ধর দেশ ইনকাম করেছে 5,000 কোটি টাকা, আজকে আমার দেশের ইনকাম ধর করেছে 5,000 কোটি টাকা। ঠিক আছে, এবার বলছে তাহলে ইনকাম করলে তো হবে না, খরচাও তো হবে দেশের। মোট ভোগ ব্যয় কত খরচা করেছে, কত, 4,000 কোটি টাকা। তার মানে 5,000 টাকা, 5,000 কোটি টাকা কামিয়েছে, 5,000 কোটি টাকা জাতীয় আয় হয়েছে, আর 4,000 কোটি টাকা কনজামশনে খরচা হয়েছে। তাহলে বলো এপিসি কত। এপিসি বের করার ফর্মুলা কি বললাম, সি বাই ওয়াই। সি বাই ওয়াই মানে 4,000 বাই 5,000। তো 4,000 বাই 5,000 করলে কত, 0.8। 4,000 কোটি বাই 5,000 কোটি করলে কত হবে বল, 0.8। ঠিক আছে, পাশে লিখে দিচ্ছি এখানটায়, অর্থাৎ লেখা নেই, অর্থাৎ 4/5 মানে কত, 0.8। তাহলে বুঝতে পারলি, ছোট্ট একটা জিনিস। এবার এটা আমি তোকে কি শেখালাম বল, গড় ভোগ প্রবণতা। এখন যদি বলে গড় ভোগ প্রবণতা জিনিসটা কি, দেখ তোকে কি কোশ্চেন দেবে সেটা পরের কথা, তোকে পুরোটা ডিটেলসটা জেনে রাখতে হবে কিভাবে কি হচ্ছে। এবার গড় ভোগ প্রবণতা আগের দিনও শিখিয়েছি, ছবি এঁকে দেখাতে, ছবি এঁকে কি করে দেখাতে হবে। বলছে ভোগ অপেক্ষক রেখা থেকে গড় ভোগ প্রবণতা পাওয়া যায় বা পরিমাপ করা যায়। এটা চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। কি করে দেখানো হয়েছে দেখ, আমি আগের দিন শিখিয়েছিলাম, দেখ আমি আবার ছবিটা পাশে এঁকে দেখাচ্ছি। আমি এখানে তোকে দেখাচ্ছি ছবিটা এঁকে, আগের দিন শিখিয়েছিলাম, আরো একবার দেখিয়ে দিচ্ছি ছবিটা। এটা কি ছিল, এক্স ও ওয়াই, মনে পড়ছে তো? এইদিকে কি দেখিয়েছিলাম, ইংলিশে যদি লিখি ন্যাশনাল ইনকাম, এইদিকে সব সময় ন্যাশনাল ইনকাম হবে, অন্য কিছু হবে না, জাতীয় হয়। এইদিকে হবে কি, কনজামশন। ঠিক আছে, কিছুক্ষণ আগে তোকে বললাম কনজামশন কার্ভ দেখতে কেমন হয়। কনজামশন কার্ভটা কেমন দেখতে হয়, এর উপরে করেছিলাম উপরের দিকে। ঠিক আছে, তোর কনজামশন কার্ভটা কেমন ছিল, এবি, তো এরকম না দিয়ে একটু চ্যাপ্টার টাইপের দিই, এরকম এবি। ঠিক আছে, কনজামশন কার্ভ এবি ছিল কেন, এগুলো নিশ্চয়ই বোঝাতে হবে না কেন এবি এরকম ভাবে হলো। কারণ আগের দিন বলেছিলাম কনজামশন কার্ভ কেমন হয়, আপওয়ার্ড মানে ঊর্ধ্বমুখী হয়, তবে এটা জিরো থেকে শুরু হবে না, কারণ ইনকাম শূন্য হলেও খরচা কিছু না কিছু করতে হয়। ঠিক আছে, তাই জন্য উপর থেকে শুরু হয়েছে। এবার ধর আমাকে ধর এপিসি করতে বলেছে, এপিসি করতে বললে ধর এই রেখার উপরে, এবি রেখার উপর যে কোনো একটা বিন্দু চুজ করলাম। ধর এই একটা বিন্দু চুজ করলাম, বিন্দুটার নাম দিলাম কি, ধর টি। ঠিক আছে, কি বললাম, এই রেখার উপরে, এবি রেখার উপর একটা বিন্দু, তোকে যখনই বলবে এপিসি বের করো, গড় ভোগ প্রবণতা বের করো, তাহলে এই যে এবি কার্ভটা আছে, ভোগ ব্যয় রেখা মানে কনজামশন কার্ভ, এই রেখার উপর যে কোনো একটা বিন্দু চুজ করতে হবে। ঠিক আছে, বিন্দু চুজ করলাম কি, টি।
এই বিন্দু থেকে, এই যে এই বিন্দু থেকে, আর এটাকে কি বলে, এটাকে অনুভূমিক রেখা, অনুভূমিক রেখার উপর একটা লম্ব টানবো, লম্ব লম্ব মানে বুঝছি টান, হয়ে গেল, ঠিক আছে, যেটা টানলাম তাকে কি বলা হয় এম, ঠিক আছে। এইবার কি হচ্ছে, এইবার এখান থেকে এই যে মূল বিন্দু, এটা মেইন পয়েন্ট, এটা অরিজিন, এই অরিজিন থেকে এই টি পয়েন্ট এটাকে যুক্ত করবো, ঠিক আছে, বুঝতে পারলি? এটাই তো লেখা আছে নোটে, এটাই লেখা আছে, ঠিক আছে, এর আগের দিন বুঝিয়েছিলাম। তাহলে আমাকে এপিসি বের করবো কি করে বল, এপিসি বের করার ফর্মুলাটা কি, এইমাত্র লিখলাম সি বাই ওয়াই। সি মানে কি কনজাম্পশন, আর ওয়াই মানে কি ইনকাম। তাহলে কনজাম্পশন কত, সি মানে কনজাম্পশন, কনজাম্পশন কত বল, এখানে এর দিকে তাকিয়ে বলতে হবে কনজাম্পশন কোনটা, দেখ দেখ কালি চেঞ্জ করে দেখাচ্ছি, দেখ কনজাম্পশন, কনজাম্পশন কোনটা, এটা হচ্ছে কনজাম্পশন, এটা হচ্ছে কনজাম্পশন, ঠিক আছে, কনজাম্পশন এটা ডিএম, ঠিক আছে। আর ইনকাম কোনটা বল, ওয়াই, ওয়াই কোনটা এটা, এটাই তাহলে লিখবো, তাহলে কি লিখবো, সি লিখবো, কি সি লিখবো ডিএম, আর ইনকাম কোনটা ওয়াই, বুঝতে পারলি? এবার ধর এটাতে একটা পয়েন্ট, এটা এবিসি হলে এবার ধর আমি আর একটা পয়েন্ট করতে, আর একটা পয়েন্ট বোঝাতে ধর এই এবি রেখার উপর একটা পয়েন্ট ধর আছে, কি লিখলাম আর একটা পয়েন্ট ই, আর একটা পয়েন্ট ই, তাহলে কি করব, এই রেখা থেকে এই অনুভূমিক রেখার উপর একটা লম্ব টানলাম, এবার এখান থেকে এই পয়েন্টটা যোগ করবো, এখান থেকে এই পয়েন্টটা মানে এই পয়েন্ট থেকে ই পয়েন্ট থেকেই মূল বিন্দুতে যোগ করবো। তাহলে আবার যদি বলে তোকে এই পয়েন্টে এপিসি কত হবে, এটা ডি পয়েন্ট, এটা করলাম ডি পয়েন্ট, অ্যাট দ্য পয়েন্ট ডি। এবার ধর অ্যাট দ্য পয়েন্ট ইতে কি করে বের করবো বল, নতুন এখানে হলো এম ওয়ান। এখন কনজাম্পশন কত হবে, এখন কনজাম্পশন বলতে পারবি, এখন কনজাম্পশন কোনটা, কনজাম্পশন কোনটা, আরে কনজাম্পশন তো এটা, এই দেখ দেখ কনজাম্পশন কার তো এটা, এটা তো কনজাম্পশন, এই লাইনটা, তাহলে কনজাম্পশনটা হবে কোনটা, এই দেখ এই যে ই আর এম ওয়ান, এটা হচ্ছে কনজাম্পশন, এটা হচ্ছে কনজাম্পশন ই এম ওয়ান। আর ওয়াই মানে কি ইনকাম কত, জাতীয় ওয়াই, এই দেখ ও এম ওয়ান, ঠিক আছে, এটাই লেখা আছে, আগের দিন বুঝিয়েছিলাম এটা, দেখ এখানে লেখা আছে, ভালো করে পড়তে পারবি। বলছে এখানে এই অনুভূমিক অক্ষ, অনুভূমিক অক্ষ মানে বুঝতেই পারলি কোনটা অনুভূমিক অক্ষ, অনুভূমিক অক্ষে আমরা কি দেখি, জাতীয় আয়, আর উলম্ব অক্ষে কি দেখেছি আমরা, মোট ভোগ ব্যয়। অনুভূমিক অক্ষে দেখিয়েছি জাতীয় আয়, আর উলম্ব অক্ষে দেখিয়েছি কি, মোট ভোগ ব্যয়, ঠিক আছে। আর এখানে এবি রেখাটা কি ছিল, এবি রেখাটা ছিল একটা ভোগ অপেক্ষক রেখা, মানে কনজাম্পশন কার, কনজাম্পশন ফাংশন কার। বলছে এই রেখার উপর ডি পয়েন্ট, যেটা তোকে বোঝালাম, এই রেখার উপর ডি পয়েন্টে, এই ডি পয়েন্টে ন্যাশনাল ইনকাম কত ছিল, ডি পয়েন্টে ন্যাশনাল ইনকাম ছিল ওএম, আর ডি পয়েন্টে কনজাম্পশন কত ছিল ডিএ, বুঝতে পারলি? আবার বলছি ডি পয়েন্টে, যেটাই মাত্র বোঝালাম, ডি পয়েন্টে এইগুলো লিখে লিখে পড়তে হবে, লিখে লিখে পড়তে হবে, ছবি আঁকবি, ছবি এঁকে যেমন ভাবে বলছি লিখে লিখে পড়তে হবে। ডি পয়েন্টে ন্যাশনাল ইনকাম কোনটা ওএম, আর তোর কনজাম্পশন কত ডিএম, তাহলে তাহলে কি হবে, এপিসি হবে কি ফর্মুলা, কি ছিল ফর্মুলা বল, সি বাই ওয়াই। তাহলে সি কত বললাম, এইমাত্র বললাম, বল সি কত বললাম, সি হচ্ছে তোর ডিএম, আর ওয়াই কত ওএম, দেখ তাই লেখা আছে। এরপরে কি লিখেছে বলছে, অর্থাৎ ওডি সরলরেখার ঢাল মানে স্লপ অফ ওডি, ওডি সরলরেখার ঢাল মানে এই যে মূল পয়েন্ট থেকে এইটা অবধি যুক্ত করে দিলাম, এটাকে বলে ঢাল, হয়ে গেল এত অবধি পয়েন্ট। এবার এই রেখার ওপর আমি আরেকটা অ্যানালিসিস করছি, ধর ই পয়েন্ট, আরেকটা এই রেখার ওপর আরেকটা পয়েন্ট নিলাম ই পয়েন্ট, তাহলে এই পয়েন্টেও এপিসি বের করবো, কি করে করবে এপিসি, তাহলে বলবি স্যার এই পয়েন্ট, এই ই পয়েন্টে তোর ইনকাম কত, ইনকাম হচ্ছে এখন ও এম ওয়ান, কনজাম্পশন কত ই এম ওয়ান, তাহলে ফর্মুলা কি হবে, ফর্মুলা কি হবে বল, সি, সি কত, সি হচ্ছে তোর ই এম ওয়ান ডিভাইডেড বাই ও এম ওয়ান। এবার তাহলে এটা কি হবে, এটা হচ্ছে এবার হচ্ছে ও ই রেখার ঢাল মানে স্লপ অফ ও ই, এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা যুক্ত করছি, ঠিক আছে, এক তাই লেখা আছে এখানে, এটাই লেখা আছে। এখানে এটাই লেখা আছে, যা পড়বি দেখবি এটাই লেখা আছে, যেটা আমি বললাম। বলছে তাই এখানে কি লিখেছে, সুতরাং ওডি সরলরেখার ঢালটা কি করে বের করেছে, বলছে ভোগ অপেক্ষক রেখার কোনো বিন্দুতে, মন দিয়ে শুনবি, ভোগ অপেক্ষক রেখার কোনো বিন্দুতে, তাহলে ভোগ অপেক্ষক রেখা মানে কোনটা, এবি, এটা হচ্ছে ভোগ অপেক্ষক রেখা, এটা হচ্ছে ভোগ অপেক্ষক রেখা, ঠিক আছে।
এটা হচ্ছে ভোগ অপেক্ষক রেখা। এই ভোগ অপেক্ষক রেখার কোনো বিন্দুতে, ঠিক আছে, তাহলে এখানে বল ভোগ অপেক্ষক রেখার কোনো বিন্দুতে গড় ভোগ প্রবণতা কি, সেই বিন্দুর সাথে কেন্দ্রবিন্দু যোগ করলি, এই ধর এই পয়েন্টের সাথে কেন্দ্রবিন্দু মানে এই পয়েন্ট যোগ কর, এটাই লিখেছে, ঠিক আছে, পাওয়া যায়, তাকেই বলা হয় সরলরেখার ঢাল। একইভাবে ভোগ অপেক্ষক রেখা এবির ওপর ই বিন্দুতে, যেটা তোকে বোঝালাম ইবি, একই রকম ভাবে লেখা আছে, আমি আর এখানে ডিটেলসে বলছি না। ই বিন্দুতে গড় ভোগ প্রবণতা কি, ও ই সরলরেখার ঢাল, ঠিক আছে। তো তাহলে তুই চিত্র থেকে দেখা যাচ্ছে, পিকচার থেকে কি দেখা যাচ্ছে, ওডি সরলরেখা অপেক্ষা ওই সরলরেখা কম খাড়ায়। কম খাড়া কোনটা, কে খাড়া বেশি আর কে খাড়া কম, বুঝতে পারবি? যে পাহাড়ি অঞ্চলে যদি আমরা উঠি দেখবি মানে রাস্তা দেখেছিস তো, রাস্তা দেখ, এটা একটা রাস্তা, আর এটা একটা রাস্তা, আর এটা একটা রাস্তা, কোন রাস্তাটা তুই হাঁটাতে বলবে সোজা, বলতে পারবি? তো ওই রেখাটায় হাঁটা সোজা, মানে তুই যদি পাহাড়ি অঞ্চলে হাঁটিস না, আমরা এখন পাহাড়ে হাঁটি, এই রাস্তাটা আমাদের কাছে বেশি ইজি হয়, কারণ কি হবে, এখানে হাঁটতে পায়ে খুব একটা প্রেশার, অতটা কষ্ট হবে না। কিন্তু এই ওডি রেখার উপর দিয়ে হাঁটতে গেলে খুব কষ্ট হবে, খুবই কষ্ট হবে, পায়ে খুব এফেক্ট করবে, ঠিক আছে? তাহলে এটাকে বেশি, এখানে এটাই লিখতে চেয়েছে, এটা পাহাড়ে যখন আমরা হাঁটি এরকম রাস্তা থাকে অনেক সময়, অনেক সময় এরকম রাস্তা থাকে, অনেক এরকম রাস্তা থাকে। হ্যাঁ, তুই এখন কোথায় যাচ্ছিস, সমতলে, তো এখন রাস্তা পাবি, তুই এরকম রাস্তায় হাঁটবি, এরকম রাস্তায় হাঁটা তো একদম ইজি, বুঝতে পারলি তো? তো এখানে এটাই বলতে চাইছে, দেখ এখানে কি বলছে, ওই ওডি সরলরেখা অপেক্ষা ওই সরলরেখা কম খাড়ায়, তাহলে ওইটা কম খাড়া, খাড়া রাস্তা বলে না, খাড়া রাস্তা, ঠিক আছে, তো কম খাড়ায়, অর্থাৎ ওডি সরলরেখার ঢাল অপেক্ষা ওই সরলরেখার ঢাল কম, ঠিক আছে, অর্থাৎ এর অর্থ হলো ডি বিন্দুর তুলনায় ই বিন্দুতে গড় প্রবণতা কম। তাহলে এখানে বলেছে এই যে এখানে এখানে কি বলেছে, যেটা বললাম, বলছে এখানে বলেছে কোথায় বললাম, হ্যাঁ, ডি বিন্দুর তুলনায় ই বিন্দুতে গড় ভোগ প্রবণতা কম। তাহলে তুই বল এপিসি কোথায় কম হচ্ছে, গড় ভোগ প্রবণতা, এই যে ডি বিন্দুর তুলনায়, এই যে ডি বিন্দুর তুলনায় ই বিন্দুতে, দেখ ডি বিন্দুর তুলনায় ই বিন্দুতে, ভালো করে বুঝবি, ডি বিন্দুর তুলনায় ই বিন্দুতে ভোগ প্রবণতা বেশি। ইংলিশে যদি বলি, ডি বিন্দুর তুলনায় ই বিন্দুতে কনজাম্পশন বেশি, ইতে কনজাম্পশন বেশি, কিন্তু এপিসি কম। কেন এপিসি কম হচ্ছে, কারণ তোর কনজাম্পশন তো বাড়ছে, কিন্তু এদিকে তোর তোর ন্যাশনাল ইনকামও তো বাড়ছে, এই জন্য এটা বলেছে। কারণ এটা লিখে দিয়েছে, যেটা বললো সেটাই, ওই জাতীয় আয় বাড়ার সাথে সাথে গড় ভোগ প্রবণতা কমতে থাকে, যত জাতীয় আয় বাড়বে এপিসি তত কমতে থাকে। তাহলে এটা কিন্তু আমি আগের দিন বুঝিয়েছিলাম, তো এটা তোকে বলে দিলাম, কি কি বললাম বলে এখন পর্যন্ত, আগের দিন যা যা পড়িয়েছিল সেটাকে আমি বইয়ের লেখায় কি লেখা যায়, বইয়ের লেখাটা এদের পড়িয়ে দিচ্ছি। আমি এখন পর্যন্ত গড় ভোগ প্রবণতা এপিসি পড়ালাম। এবার ধর এমপিসি, এমপিসি ব্যাপারটা কোনো ব্যাপারই না, আগের দিন শিখেছি, কি ছিলাম বলে এমপিসি, এপিসি কি বলেছিলাম বল, এপিসি সি বাই ওয়াই, তাহলে এটাকেই এমপিসি করবি, দেখ জাস্ট কিচ্ছু নেই এমপিসি, শুধু আগে একটা ডেল্টা বসিয়ে দিবে এখন। তাহলে তুই এখান থেকে ডেফিনিশন বলতে পারবি, তুই কি বলতে পারিস, বাংলায় যদি বলিস, তুই বলবি যে মোট ভোগ ব্যয়ের পরিবর্তনকে মোট জাতীয় আয় পরিবর্তন দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় তাকে বলা হয় গড় প্রান্তিক ভোগ প্রবণতা, ঠিক আছে। তাই এখানে কি লিখেছে দেখ, জাতীয় আয়ের পরিবর্তন ও মোট ভোগ ব্যয়ের পরিবর্তনের মধ্যে সম্পর্ক হচ্ছে প্রান্তিক ভোগ প্রবণতা দ্বারা বোঝানো হয়। ওই জাতীয় আয়ের পরিবর্তন ও মোট ভোগ ব্যয়ের পরিবর্তনের অনুপাতকে প্রান্তিক ভোগ প্রবণতা বলে। লাস্টে কি লিখেছে, মোট ভোগ ব্যয়ের পরিবর্তনকে জাতীয় আয়ের পরিবর্তন দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় তাকে বলা হয় মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম, এমপিসি। ইংলিশ নোটও দিয়েছি আমি, দেখ কিছুক্ষণ আগে গ্রুপে পিডিএফ পাঠিয়েছি, গ্রুপে ইংলিশ নোটও পাঠিয়েছি, একদম এটারই নোট ইংলিশ পাঠিয়েছি। বোঝা গেল কি বললাম, বুঝতে পারলি এমপিসি, পুরো আগের দিন বুঝিয়েছি, আগের ক্লাস করা থাকলে এটা বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। আমি আগে প্রতিটা ক্লাসে যেটা পড়াবো না, আগের ক্লাসে যেটা আমি মানে যেটা অরিজিনালি পুরো প্রপার বোঝার জন্য আগের ক্লাসে সেটাই ভালো করে বোঝাবো, পরের ক্লাসে ওটা বইয়ের নোটস কেমন হয় সেটা বই দিয়েও পড়িয়ে। দেখ এমপিসি কি বেরোলো, এমপিসি এমপিসি এই মধ্যে বললাম ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই। এবার তুই যখন যে বাংলায় লিখবি, এখানে লিখবি, বাংলায় লিখলে লিখবি মোট ভোগ ব্যয়ের পরিবর্তন বা ডিভাইড বাই জাতীয় আয়ের পরিবর্তন, আর ইংলিশে লিখলে তখন লিখতে হবে, এর ইংলিশটা লিখেই হবে চেঞ্জ ইন কনজাম্পশন, ঠিক আছে, কনজাম্পশনের চেঞ্জ হবে, এটা হয়ে গেল। এবার পরে দিয়েছে কি, ডেল্টা সাইনটাকে আমরা কি বলি, পরিবর্তন। এবার দেখ একটা এক্সাম্পল দিয়েছে কি, বলছে দেশের জাতীয় আয়, আগে জাতীয় আয় 5,000 কোটি টাকাতে, আগে 5,000 ছিল, ঠিক আছে, যখন আমি এখানে লিখি ছোট করে তাহলে বুঝতে সুবিধা হবে, এটা ওয়াই জাতীয় আয়, আর সি মানে কনজাম্পশন। কি লিখতে যে প্যারাতে আমি সেটা বলছি, কি লিখেছি,
জাতীয় আয় যখন ওয়াই যখন 5,000 ছিল তখন কনজাম্পশন ছিল 4,000। জাতীয় আয় বেড়ে যখন 6,000 হলো, ঠিক আছে, কনজাম্পশন বেড়ে 4,500 হলো। বলছে এখান থেকে তুমি এমপিসি বের করো। এমপিসি বের করার ফর্মুলা কি বললাম বল, ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই। তাহলে সির কত চেঞ্জ হলো বল, 500। ওয়াই এর চেঞ্জ কত হয়ে বল, 1000। তাহলে 500 বাই 1000 মানে কত, 0.5। এটাই করেছে। তাহলে কোনো এই যে ভিতরের লেখাটা এটাই তো লিখেছে, আর তো কিছু নতুন কিছু লেখেনি। এবার বল, এটা বলছে এটাকে ছবির মাধ্যমে দেখিয়ে দাও, ছবির মাধ্যমে। তুই দেখ ছবিটা একদম সোজা সুন্দর করে তোকে পড়তে হবে। দেখ পরীক্ষায় কি কোশ্চেন আনসার পড়ার কথা, তোকে না প্রতিটা টপিক ভালো করে টপিকটা জানতে হবে। তারপর কোশ্চেন তোকে অ্যানালাইসিস করবো পরে, পুরো চ্যাপ্টার শেষ হয়ে গেল তারপর দেবো কি কোশ্চেন দেয়, কত নাম্বারে কি কোশ্চেন দেয়। কিন্তু আগে পুরো প্রতিটা টপিক জানতে হবে। এই চ্যাপ্টারটাকে বলা হয় থার্ড চ্যাপ্টার, একটু টাফ চ্যাপ্টার এবং বোঝার চ্যাপ্টার, খুব বোঝার চ্যাপ্টার। প্রতি বছর কোশ্চেন উল্টো পাল্টা দেয়, প্রতি বছর কোশ্চেন উল্টো পাল্টা, কিন্তু পড়ার কোশ্চেন দেয়, সব পড়া কোশ্চেন দেয়, কিন্তু কোশ্চেন পড়ে মানে বুঝতে পারে না। এই চ্যাপ্টার থেকে মানে বুঝতে পারে না, কোশ্চেনটা ভালো করে পড়তে হবে। ঠিক আছে, এগুলো প্রতিটা টপিক ভালো করে জানতে হবে চ্যাপ্টারে। আচ্ছা দেখ এখানে কি হচ্ছে, নতুন কিছু বোঝানোর দরকার নেই। দেখাই তোকে বলছি এটা কি লেখা আছে ধর, এটাকে কি বলা হয়, ইংলিশে বলা হয় হরাইজন্টাল অ্যাক্সিস, মানে অনুভূমিক অক্ষে কি দেখায় আমরা, জাতীয় আয়। আর এটা কি বল, উলম্ব অক্ষ, ইংলিশে বলে ভার্টিক্যাল অ্যাক্সিস। এখানে কি দেখিয়েছি আমরা, মোট ভোগ ব্যয়। এবি রেখা কেমন হয়, ঊর্ধ্বমুখী হয়, এটা তো বোঝাতে হবে না। এই এবি রেখাটাকে কি বলা হয় বল, এটাকে বলা হয়, বাংলায় বলা হয় ভোগ ব্যয় রেখা, আর ইংলিশে বলা হয় কনজাম্পশন কার্ভ। ঠিক আছে, বাড়িতে কিন্তু বারবার বলছি দেখ, এইগুলো তুই দেখে কিন্তু তুই পরীক্ষায় লিখতে পারবি না, দেখে লিখতে পারবি না, দেখে তুই পারবি না। তোকে বাড়িতে কিন্তু প্র্যাকটিস করতে হবে। এই থার্ড চ্যাপ্টার ইকোনমিক্স কিন্তু কোনো পড়ার ইকোনমিক্স না, কিন্তু এটা থার্ড চ্যাপ্টার ইকোনমিক্স কিন্তু এটা ম্যাথ হিসেবে ভাবতে হবে। এটা ম্যাথের মতন, জ্যামিতির মতন, তো কিন্তু করে দেখতে হবে, খাতায় করতে হবে, কিন্তু না করলে হবে না। এবং এই ছবিটা আঁকবি, লিখে না মানে এঁকে না, তারপর নিজে থেকে লেখা প্র্যাকটিস করবি। বইয়ের লেখায় হুবহু হতে হবে কোনো কথা নেই, নিজের ভাষায় লিখবি। হয়ে গেল এত অব্দি। তোকে এটা কি বের করতে হবে, এমপিসি। আমরা ছোট থেকেই শিখেছি। বা ধর এটাই দেখ না, এমপিসি করতে গেলে তুই কি কি নিলি, এমপিসি করতে গেলে দুটো ওয়াই ছিল না, দুটো ওয়াই আর দুটো সি। তবে তুই বুঝতে পারছিস এমপিসি যখনই করবি তোকে দুটো পয়েন্ট নিয়ে করতে হবে, একটা পয়েন্টে কিন্তু এমপিসি হয় না। সিম্পল ব্যাপার, একটা পয়েন্টে হবে না। তোর বলে যে তোর জাতীয় আয় 5,000, ইনকাম 5,000, ঠিক আছে, ইনকাম 5,000, খরচা 4,000, তুই করতে পারবি এমপিসি? কোনদিন করতে পারবি না। এখান থেকে তুই এমপিসি করতে পারবি। এমপিসি করতে গেলে দুটো পয়েন্ট লাগবেই। তাই দেখ আমি দুটো পয়েন্ট নিয়ে নিচ্ছি, দেখ একটা পয়েন্ট নিচ্ছি, একটা ডি, ভালো করে দেখ, একটা পয়েন্ট নিচ্ছি ডি, আর একটা পয়েন্ট নিচ্ছি ই। ঠিক আছে, ডি পয়েন্টে ভালো করে শুনছিস তো, ডি পয়েন্টে যখন ডি পয়েন্ট করছি, ডি পয়েন্টে, ঠিক আছে তো। তো আচ্ছা এখানে এগুলো তো বলতে হবে, যেটা বললাম এক্স অ্যাক্সিসে আমরা দেখি জাতীয় আয়, আর ওয়াই অ্যাক্সিসে দেখিয়েছি আমরা কি, ধর মোট ভোগ ব্যয় বা কনজাম্পশন। ঠিক আছে, আর এবিটা কি, এবিটা হচ্ছে একটা স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন। আচ্ছা এটা কি, এটা লাইন, এই লাইনটাকে কেমন বলে, এটা লাইনটা কি স্ট্রেট লাইন নাকি কি লাইন বল, এটাকে স্ট্রেট লাইন দিতে বল, মানে সরল রেখা বলে তো এটা না, সরল রেখা কেমন দেখিয়েছো। আবার ধর রেখা যদি এরকম হয়, এরকম যায়, এগুলো সরল রেখা না, তো এটা কিন্তু সরল রেখা, এটা মাথায় রাখবে কিন্তু। তাহলে এবিটা কি ও লিখতে হবে, এখানে লিখেছে এবিটা হচ্ছে একটা সরলরৈখিক ভোগ অপেক্ষক রেখা, মানে ইংলিশে লেখা আছে স্ট্রেট লাইন কনজাম্পশন কার্ভ, স্ট্রেট লাইন কনজাম্পশন কার্ভ। ঠিক আছে, তাই বলেছে দেখ এই সরলরেখার উপর আমি বললাম না দুটো পয়েন্ট নিয়েছি, কেন দুটো পয়েন্ট নিলাম, মার্জিনাল করতে গেলে সবসময় দুটো পয়েন্ট লাগে। মার্জিনাল মানে চেঞ্জ না, চেঞ্জ কখন সম্ভব, চেঞ্জ হতে গেলে দুটো জিনিস লাগে, হ্যাঁ কি না, চেঞ্জে কিন্তু সবসময় দুটো জিনিস লাগে, দুটো পয়েন্ট ডি আর ই। ঠিক আছে, তাহলে বলছে ডি আর ই পয়েন্টের মধ্যে, দেখ এবার দেখ তুই দেখ ডি পয়েন্ট আর ই পয়েন্ট ভালো করে বুঝবি। আচ্ছা ডি পয়েন্টে তোর ন্যাশনাল ইনকাম, আমি এখানে না একটু লিখে দেখাই, ডি পয়েন্টে তোর ইনকাম কত বল দেখি, ডি পয়েন্টে ইনকাম কত বল, ডি পয়েন্টে বলতে পারবি সবাই, দেখ সবাই তো পিডিএফ দেখতে হবে, ডি পয়েন্টে ইনকাম কত হতে পারে বল না, ওএম। ও এম, একদম ঠিক, ডি পয়েন্টে ইনকাম হচ্ছে ও এম। ঠিক আছে, ডি পয়েন্টে ইনকাম ও এম। আচ্ছা আর একটা হচ্ছে ই পয়েন্ট, ই পয়েন্টে, ওএম। ই পয়েন্টে ইনকাম কত হচ্ছে বল, ই ও এম ওয়ান। ঠিক, বোঝা গেল। তার মানে দুটো ইনকাম পেয়ে গেলি, আগে ইনকাম ছিল ও এম, এখন ইনকাম হলো ও এম ওয়ান। তাহলে ইনকামের চেঞ্জ কত হয়েছে স্যার, ইনকামের চেঞ্জ কত, এটা ইনকামের চেঞ্জ হ্যাঁ কি না, কোনো ডাউট থাকলে বলবি, যদি বুঝতে পারছি না বুঝিয়ে দেবো। আগে ছিল দেখ, আগে ছিল ইনকাম এটা, ঠিক আছে, তারপর ইনকাম হলো ধর এটা, তাহলে ইনকামের চেঞ্জ কত হলো, এটা এটা ইনকামের চেঞ্জ হলো না, এটা হলো। তাহলে কত হলো ইনকামের চেঞ্জ, এম এম ওয়ান। এটাকে কি বলে, ইনকামের চেঞ্জ, মানে কি ছিল ইনকামের চেঞ্জটাকে বলা হয় ডেল্টা ওয়াই, ডেল্টা ওয়াই ইনকামের চেঞ্জ। আচ্ছা ডি পয়েন্টে কনজাম্পশন কত ছিল বল, ডি পয়েন্টে কনজাম্পশন কত ছিল, ডিএম, হ্যাঁ কি না, ডি পয়েন্টে কনজাম্পশন কত ছিল ডিএম, এই যে ডিএম,
এবার ই পয়েন্টে কনজাম্পশন কত বল, EM1। এবার যদি বলে, এবার তোকে যদি কেউ বলো না এই তাহলে আগে কনজাম্পশন ছিল এত, এখন কনজাম্পশন এত, তাহলে কনজাম্পশন চেঞ্জ কতটা হয়েছে, কালারিং করে দেখা যায়, এই যে এইটুকু কনজাম্পশন চেঞ্জ হয়েছে, এইটুকু না, হ্যাঁ কি না বল না, এইটুকু তো কনজাম্পশন চেঞ্জ হয়েছে। আগে কনজাম্পশন ছিল এতটা, আগে কনজাম্পশন ছিল এতটা, এখন কনজাম্পশন হলো এতটা, তাহলে কনজাম্পশন চেঞ্জ কতটা হয়েছে বল, এইটুকু চেঞ্জ হলো না, কোনটা EF, হ্যাঁ কি না, বুঝতে পারছি EF, তাহলে কনজাম্পশন চেঞ্জ কত হলো, ডেল্টা সি কত হলো বল, EF। তাহলে আমাদের ফর্মুলা কি ছিল, এমপিসি বের করার ফর্মুলা, ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই, ডেল্টা সি কত বের করলাম, EF বাই MM1, EF বাই MM1, দেখ নিচে তাই লেখা আছে, ঠিক আছে, EF বাই MM1। বলে স্যার ওরা তো EF বাই MM1 লেখেনি, ওরা লিখেছে EF বাই DF, তুই বল না MM1টাই তো DF, হ্যাঁ কি না, MM1টাই তো DF, হয়ে গেল, বুঝতে পারলি, এটাই লেখা আছে, এটাই অ্যানালাইসিস, অ্যানালাইসিস কিছু না। তোকে দেখ ওরা কি লিখেছে ওদের মতন তোর লিখতে হবে না, তুই তোর মতন লিখবি, এই যে আমি যেগুলো লিখে লিখে দেখালাম তুই এরকম ভাবে লিখবি, তুই এরকম ভাবে লিখবি, তুই তোর মতন লিখবি, ঠিক আছে তো। তাই এখানে লিখেছে, তারপরে এটাই লিখেছে, আর কিছু লিখেনি নতুন করে। তাহলে আমি আগের দিন এগুলো পড়েছিলাম, তাহলে আগের দিন কি কি পড়েছিলাম বল, কনজাম্পশন ফাংশন পড়েছিলাম আগের দিন, কনজাম্পশন ফাংশন দু রকমের পড়েছিলাম, একটা এপিসি আর একটা এমপিসি। এপিসি কাকে বলে পড়েছিলাম, ছবি আঁকা শিখিয়েছিলাম, এমপিসি কাকে বলে পড়েছিলাম, ছবি আঁকা শিখিয়েছিলাম, এত অব্দি পড়েছিলাম। আচ্ছা, এপিসির মান আগের দিন লিখেছিলাম, এপিসির মান, ঠিক আছে, এপিসির মানটা তোকে বলেছি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা খুব দেয়, এপিসির মান, এপিসির মান কত হয়, দেখ কতগুলো পয়েন্ট দিয়েছি, এগুলো এগুলো অ্যানালাইজ করে দিচ্ছি, এপিসির মান কত হয়। এপিসির মান কত হয়, যে আগের দিনে খাতাটা খোল দেখি এপিসির মানটা কি লিখেছিলাম, তোদের খাতাটা খোল। আর কখন পড়বে? এপিসির মান আমি দুটো নোট খুলেই দেখাচ্ছি। ইংলিশ নোটটাও খুলিস। এপিসির মানটা এখানে কি বলেছে, এপিসির মান কি কি হতে পারে, দেখ এপিসির মান কি লিখেছে, সবার প্রথম ফার্স্ট পয়েন্ট লিখে দেখ, এখানে 5টা পয়েন্ট লেখা আছে, কি কি লিখেছে এপিসির মান, সবার প্রথমে প্রথমে লিখেছে এপিসি কি, প্রথমে লিখেছে এপিসি কি, লিখেছে এপিসি ইকুয়াল টু দেখ সি বাই ওয়াই, কোনো ডাউট নেই এখানে, এটা তো কোনো ডাউট নেই, এপিসি বের করার ফর্মুলা, আমরা এপিসি এই যতক্ষণ ধরে শিখলাম এপিসি বের করার ফর্মুলা কি ছিল, সি বাই ওয়াই, তাই লিখেছি এপিসি ইকুয়াল টু সি বাই ওয়াই। আমরা জানি তো এপিসি ইকুয়াল টু সি বাই ওয়াই, এখানে 1 নম্বর না, এখানে প্রথমে তোকে যোগ বলেছে ভ্যালু অফ এপিসি আর এমপিসি, তাহলে প্রথমে আমরা পড়ি ভ্যালু অফ এপিসিটা পড়ি, এপিসির ভ্যালু কত হয়, তাহলে প্রথমে জানতে হবে এপিসি জিনিসটা কি, সি কে ওয়াই দিয়ে ভাগ করলে এপিসি বেরোবে। এবার 5টা পয়েন্ট অ্যানালাইজ করেছে, বলছে সি যদি শূন্য হয়, তুই ভাব, তুই এই মতো লিখলাম, এখানে লিখছি দেখ এপিসি সি বাই ওয়াই, তুই বল নিজেই বল, একটা অঙ্ক তো, অঙ্ক তো, সির ভ্যালু যদি শূন্য হয় তাহলে এপিসির ভ্যালু কত হয় বলতে পারবে, 0 হবে। সি এর ভ্যালু যদি শূন্য হয় তাহলে এপিসিও শূন্য হবে, তাই তো, এখানে বলছে দেখ সি যদি শূন্য হয় তাহলে এপিসিও শূন্য হবে, তাই তো, সি শূন্য হলে এপিসি শূন্য, তাহলে তোরা খাতায় নোট করে নে, জাস্ট এটা তো বইতে লেখাই আছে, তো একটু নোট করে নি, ইংলিশে এটা বলছি স্যার একটু নোট করে নে, লেখ ভ্যালু অফ এপিসি, পয়েন্টগুলো লিখে রাখ, জাস্ট শুধু পয়েন্টগুলো লিখে রাখ, ভ্যালু অফ এপিসি, ভ্যালু অফ এপিসি, ঠিক আছে তো, এটা পড়বি ভ্যালু অফ এপিসি, জাস্ট 1 নম্বর পয়েন্ট লিখে রাখ, সি ইকুয়াল, জাস্ট শুধু ইকুয়েশন আকারে লিখছি, হ্যাঁ, সি 0
সি ইকুয়াল টু 0 কমা দিয়ে লেখ এপিসি ইকুয়াল টু 0, সি 0 হলে এপিসি 0 হবে, ঠিক আছে? এটা এক নম্বর পয়েন্ট হলো, এক নম্বর। হ্যাঁ সি জিরো হবে। না না, দেখ কি হতে পারে সেটা পরের কথা, ব্যাপারটা বলছে এরা কখন হতে পারে। এখন বললি স্যার জেনারেলি সি 0 হয় না, সেটা প্রশ্ন নয়, মানে এখানে এখানে বলেছে এপিসির ভ্যালু, সির ভ্যালু 0 হলে কি হতে পারে, সির ভ্যালু এখানে দেখ কি লিখেছে, কি লিখলাম আমি, সি 0 হলে এপিসি 0 হবে, কিন্তু এবার আমি বলছি দেখ কি বলছে, কিন্তু তা কখনো হতে পারে না, সি তো কখনো 0 হতে পারে না, সি 0 জীবনে 0 হতে পারে না, আমাদের বেঁচে থাকার জন্য কিছু না কিছু তো কনজাম্পশন করতে হয়, কাজেই এপিসির ভ্যালু 0 হতে পারে। তাহলে ওরা প্রথমে লিখলো এটা, তারপর এটাকে অ্যানালাইসিস করলো। কি বললাম আমি, তুই এমনি যে কোনো জিনিস তোরা যখন ভাগ করতি, মানে আমি এটা লিখলাম এপিসি বের করার ফর্মুলা কি লিখে, সি বাই ওয়াই। এবার সির ভ্যালু এপিসি কখন 0 হতে পারে, জেনারেলি 0 কখন হতে পারে, সির ভ্যালু যদি 0 হয় তাহলে এপিসি 0 হতে পারে, কিন্তু জেনারেলি সি 0 হয়। এটা লিখে দিলে অ্যানালাইসিস করে দিল, ঠিক আছে? 2 নম্বর পয়েন্ট বলছে আয়ের সবটাই যদি ভোগ ব্যয় হয়, অর্থাৎ তুই যত টাকা কামালি, তুই 100 টাকা কামালি, 100 টাকাই খরচা করলি, তুই ধর 100 টাকা কামালি, 100 টাকা খরচা করলি, তাহলে সি বাই ওয়াই তাহলে কত হবে, 100 খরচা করলি 100 কামিয়ে, তাহলে এক্ষেত্রে এপিসির ভ্যালু কত, 1 হলো। তাই এখানে লিখেছে আয়ের সবটাই যদি ভোগ ব্যয় ব্যয়িত হয় তাহলে গড় ভোগ প্রবণতা কত হবে, 1 এর সমান, অর্থাৎ সি ইকুয়াল টু ওয়াই হলে, সি ইকুয়াল টু ওয়াই হলে এপিসি 1 হবে। মানে বলতে পারলি এটা তো ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই, তুই যত টাকা কামালি তত টাকাই যদি খরচা করিস তাহলে এপিসি কত, 1 হবে। সি ইকুয়াল টু ওয়াই হলে এপিসির ভ্যালু 1 হবে। 2 নম্বর পয়েন্ট বোঝা গেল? দেখ কখনো কখনো পরীক্ষায় না শর্ট কোশ্চেন 2 মার্কস দিয়ে দেয়, বলছে ভ্যালু অফ এপিসি, তখন এগুলো তোকে লিখতে হবে, ঠিক আছে? তখন একটা পয়েন্ট লিখলাম, মানে যতগুলো পয়েন্ট সবকটা পয়েন্টই তোকে লিখতে হবে, কম করেও কিন্তু লিখতে হবে সবকটা। এপিসির ভ্যালু অফ এপিসি কোনোবার দেখিনি, কিন্তু ভ্যালু অফ এমপিসি দিয়েছে, ওটাই পড়বো পরে। 3 নম্বর পয়েন্ট কি বলেছে লেখ, মানে বলছে লেখ সি, লেখ সি, মানে এখানে বলতে চাইছে যে সি লেস দেন ওয়াই, সি লেস দেন ওয়াই, সি লেস দেন ওয়াই হলে এপিসি লেস দেন 1 হবে। লেখ সি লেস দেন ওয়াই, ইকুয়েশন লিখলেই হতো সি লেস দেন ওয়াই, সি লেস দেন ওয়াই হলে এপিসি লেস দেন 1 হবে, এপিসি লেস দেন ওয়াই হবে, 1 হবে, হ্যাঁ এপিসি লেস দেন 1। দেখ ব্যাপারটা বুঝে নে, সি লেস দেন ওয়াই, দেখ আমি এখানে লিখে লিখে দেখাচ্ছি, আমি এগুলো লিখে লিখে দেখাচ্ছি, বলছে সি লেস দেন কি বললাম ওয়াই, সি লেস দেন ওয়াই হলে এপিসির ভ্যালু কত হবে, এপিসির ভ্যালু এপিসি হবে লেস দেন 1। ব্যাপারটা কেমন, এপিসি বের করার ফর্মুলাটা কি, সি বাই ওয়াই, তাহলে এখানে সি লেস দেন ওয়াই, মানে এখানে বড় কে, এখানে বড় কে, এই সি আর ওয়াই এর মধ্যে বড় কে, ওয়াই বল, ওয়াই বল, তাহলে সাপোজ ধর তুই ওয়াই কে ধর, ওয়াই কে ধর না, ধর 150, তো সাপোজ ধর ওয়াই ধর 150, তাহলে সি কি হবে, চেয়ে কম হবে, ধর 80 ধর, তাহলে কত হবে, 80 কে 150 দিয়ে ভাগ করলে কত হবে, কিছু তো হবে, কত হবে বল, 80 কে 150 দিয়ে ভাগ করলে, 80 কে 150 দিয়ে ভাগ করলে 0.53। তাহলে আমি কি লিখলাম, ফর্মুলাটা কি লিখলাম, সি লেস দেন ওয়াই হলে এপিসি লেস দেন 1 হবে, তাহলে এপিসি বলে 1 এর কম হচ্ছে, 3টে পয়েন্ট হলো তো, একটা সি, দেখ আমি লিখছি, এটা এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট লিখ। 2 নম্বর পয়েন্ট কি বলেছিলাম বলতো, সি ইকুয়াল টু ওয়াই হলে এপিসি কত হবে, 1 হবে, তাই লিখেছিলাম তো। আর একটা 1 নম্বর কি লিখেছিলাম, যেটা জেনারেলি হয় না, সি 0 হলে এপিসিও 0 হবে, এটা হয় না, জেনারেলি হয় না, ঠিক আছে? 3টে পয়েন্ট হলো, 4 নম্বর পয়েন্ট পড়ো, এক্ষুনি মুখস্থ হয়ে যাবে তোর ব্যাপারটা। 4 নম্বর পয়েন্টটা কি বলেছে, জাস্ট উল্টে দেবো, এই 3-এরটাই 4 করবো, দেখ সি বড় হবে ওয়াই এর চেয়ে যদি সি বড় হয়, মানে তুই ধর যত টাকা কামিয়েছিস তার চেয়ে খরচা বেশি হলে, স্যার এটা করতে, আচ্ছা বল আমি যত টাকা কামিয়ে তার চেয়ে বেশি খরচা করতে পারি, পারি, কেন পারবো না, তাহলে আমার পুরোনো সেভিংস আছে সেখান থেকে ভেঙে তো খরচা করতে পারি, তাহলে যদি ওয়াই এর চেয়ে সি বড় হয় তাহলে এপিসি কত হবে, এপিসির ভ্যালু কত হবে, গ্রেটার দেন 1 হবে। বোঝা গেল কি বললাম, এটা কি করে দেখাতে হবে, সি ধর কে বেশি, সি বেশি, তার মানে ওপরে বেশি, ওপরে যদি বেশি হয় তাহলে তো 1 এর বেশি হবে, আবার ডিপেন্ড করতে ফিয়ার। হ্যাঁ। তাহলে এখানে কি বলছে দেখ, এখানে কি বললাম দেখ, 4-এরটাই যে বললাম, বলছে আয়ের তুলনায় যে ভোগ ব্যয় বেশি হলে তাহলে ভোগ প্রবণতা মানে 1 এর বেশি হবে, মানে সি গ্রেটার দেন ওয়াই হলে এবিসি গ্রেটার দেন 1, ঠিক আছে তো? 5-এর পয়েন্টটা কি বলছে, আয় যদি, আর যদি আয়ের পরিমাণ শূন্য হয়, ইনকাম যদি শূন্য হয়,
ইনকাম যদি শূন্য হয় তাহলে দেখি ইনকাম শূন্য হলে কি হতে পারে, দেখ ইনকাম এখানে বলছে 5 নম্বর পয়েন্ট বলছে ইনকাম যদি শূন্য হয়, ওয়াই যদি শূন্য হয় তাহলে এপিসি কত হয় বল দেখি, তুই নিজে ভাব। সি বাই ওয়াই মানে সি বাই জিরো মানে কি হবে, ইনফিনিটি হবে। কোনো কিছু যদি জিরো দিয়ে ভাগ করলে কি হয়, ইনফিনিটি হবে। তাহলে পুরোপুরি অঙ্কর ব্যাপারটা বুঝতেও হবে না তোর, তুই কি ভাবলি, তুই বল সির ভ্যালু জিরো হলে কি হবে, সির ভ্যালু সি ওয়াই এর চেয়ে সি বেশি হলে কি হবে, ওয়াই এর চেয়ে সি কম হলে কি হবে, ওয়াই জিরো হলে কি হবে। তো ব্যাস হয়ে গেল 5টা পয়েন্ট, আর কিছু নেই, বুঝতে পারলি ব্যাপারটা, এই মুখস্থ করার ব্যাপার নেই, জাস্ট এই পয়েন্ট মাথায় রাখলেই হবে। ঠিক আছে, তো এটা তুই নিজেই বানিয়ে লিখতে পারবি। তাই এখানে বলেছে, তাহলে এখানে বলছে এপিসির ওপরের মানগুলি থেকে বলা যায় এপিসির মান শূন্যের চেয়ে বড় মানে জিরোর চেয়ে বড় হবে এবং একের চেয়ে কম বা বেশি হতে পারে। বাস্তবে এপিসির মান মানে ইনফিনিটিভ হতে পারে। দেখ এপিসির মান বাস্তবে মানে রিয়েলে ইনফিনিটিভ হয় না, ইনফিনিটিভ হতে পারে না, রিয়েলে এপিসির মান ইনফিনিটিভ হতে পারে না। তাহলে বুঝতে পারলি এপিসির ভ্যালুটা কি হতে পারে না। না হতে পারে না, রিয়েলে হতে পারে না। যাই হোক তুই কি কি বুঝতে পারলি, 5টা পয়েন্ট তোকে বোঝালাম, 5টা পয়েন্ট জাস্ট একটু রিড করে রাখবি, একবার রিড করা থাকলে তুই পরে লিখতে পারবি। এই যেমন এখানে যে 4টা সাজালাম, এই চারটা একবার দেখা থাকলে হয়ে গেল এপিসির ভ্যালু। এরকম ভাবে করবো এমপিসি, এমপিসির ভ্যালু লিখবো লিখবো সব লিখবো। এমপিসিটা আমি যে নোট দিয়েছি ওর মধ্যে এমপিসি, ওখানে এমপিসি লেখা ছিল না বলে আমি তোকে লিখিয়ে দিই। এমপিসিটা দেখছি পড়ছি, হ্যাঁ এমপিসি। প্রথমে দেখ এমপিসি কি লিখেছে, প্রথমে লিখেছে এমপিসি কাকে বলে, তাহলে কাকে বলে কি লিখেছে, ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই হয়ে গেল এমপিসি। ঠিক আছে, এবার বলেছে কি কি দিয়েছে আমরা পড়ে দিচ্ছি। বলছে প্রফেসর কেনসের মতে এমপিসির ভ্যালু 0 অপেক্ষা বেশি কিন্তু 1 অপেক্ষা কম। আমি আগের দিন লিখেছিলাম, দেখ খাতায় লেখা আছে, দেখ খাতায় লেখা আছে, আমি বলছি খাতায় লেখা আছে, দেখ আগের দিন লিখেছিলাম এমপিসির ভ্যালু 0 বেশি কিন্তু 1 কম, লেখা ছিল তো, দেখ লেখা ছিল তো। দেখ আগের দিন খাতায় একটা পয়েন্ট লেখা ছিল, দ্য মিনিমাম ভ্যালু অফ এমপিসি 0 আর ম্যাক্সিমাম ভ্যালু 1, মানে এমপিসির ভ্যালু 0 বেশি কিন্তু 1 কম। তাহলে 0 বেশি 1 কম, তাহলে কি হচ্ছে দেখ এদিক তাকা, আমি লিখছি দেখ এখানটায়, এখানে লিখলাম 0 আর এখানে লিখলাম 1, ভালো করে দেখছিস তো 0 আর 1, আর মাঝখানে লিখলাম এমপিসি। আমি কি বললাম, এমপিসির ভ্যালু কার বেশি হবে, 0-র বেশি। দেখ তাহলে এমপিসির ভ্যালু কার বেশি, 0-র বেশি, 0-র বেশি, 0-র বেশি, তাই এমপিসি বেশি মানে দেখ অ্যারোটা দেখি, দেখিস তো। কিন্তু 1 কম, 1 কম মানে কেমন হবে, এরকম হবে। বুঝতে পারলি ব্যাপারটা, কোনো ডাউট আছে এখানে, মনে রাখতে হবে কিন্তু। তাহলে কি বুঝতে পারলাম, এমপিসির ভ্যালু কি হতে পারে, 0-র বেশি কিন্তু 1 কম। দেখ ইকুয়েশন এইভাবে, এটাকেই ওরা বইতে লিখে কি বলতে, এমপিসি না লিখে যদি এমপিসি না লিখে যদি এখানে ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই আলাদা খুব খুব নতুন কিছু লিখলো, একই তো ব্যাপার। তাই প্রথম পয়েন্টে এটাই লিখেছে, বোঝা গেল প্রথম পয়েন্টের ভ্যালুটা। প্রথম পয়েন্ট আমি বলছি ইংলিশে কি লেখা, আমি বলে দিচ্ছি। বলছে দেখ এখানটায় বলছে এমপিসির ভ্যালু 0-র বেশি কিন্তু 1 কম, তাই এটা প্রথম লাইন এটা লিখেছে। তার মানে এমপিসির ভ্যালু 0 এবং 1 মধ্যে থাকবে। তার কারণটা কি ব্যাখ্যা দিয়েছে, কারণগুলো কি কি ব্যাখ্যা দিয়েছে পরে দেখছি। ইংলিশটা দেখ কি লেখা আছে, এটাই লেখা আছে। এখানে নিয়ে ইংলিশটাই আমি দিচ্ছি, পরে দিচ্ছি, আমি পরে দিচ্ছি ইংলিশের এটা। তাহলে কি বললাম, প্রথম পয়েন্ট বলে এমপিসির ভ্যালু 0-র বেশি হবে কিন্তু 1 কম হবে। এবার কি বলেছে দেখ, কিছু কিছু লিখেছে কথা, বলছে ডেল্টা সি যদি 0 হয়, তুই নিজেই ভাব ডেল্টা সি যদি 0 হয়, এখানে আবার লিখছি, এখানে লিখছি এমপিসি ছিল ফর্মুলা ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই। ডেল্টা সি যদি 0 হয় তাহলে এমপিসির ভ্যালু কত হবে, 0 হবে। তাই লিখেছে ডেল্টা সি যদি 0 হয় তাহলে এমপিসি কত, 0 হবে। এবার বলছে ডেল্টা সি ছিল, এটা ডেল্টা ছিল। বি নম্বর পয়েন্ট বলছে ডেল্টা সি যদি 0-র বেশি হয়, 0-র বেশি মানে যে কোনো সংখ্যা ভাগ, ডেল্টা সি যদি 0-র বেশি হয়
সরি, জিরোর বেশি কি, এটা একটু ডেল্টা সি যদি জিরোর কম হয়, এখানে কি লিখেছে, এই যে এখানে বলছে ডেল্টা সি, বলছে ডেল্টা সি যদি দেখ সাইনটা কি দিয়েছে, সাইনটা কি দিয়েছে, সাইনটা লেস দ্যান দিয়েছে, লেস দ্যান জিরো, লেস দ্যান ওয়ান। এখানে কি বলছে, বি নম্বর পয়েন্টটা ডেল্টা সি বলেছে লেস দ্যান জিরো, মানে জিরোর কম মানে মাইনাস হবে, জিরোর কম। বলছে ডেল্টা সি যদি নেগেটিভ হয়, তাহলে ডেল্টা সি যদি নেগেটিভ হয় তাহলে এমপিসি কত হবে, নেগেটিভই হবে। বুঝিস কি বললাম, বলছে ডেল্টা সি যদি জিরোর কম হয়, ধর ডেল্টা সি জিরোর কম হলে এখানে যদি দেখায় জিরোর কম মানে কত, ধর মাইনাস ওয়ান, ঠিক আছে, তাহলে এমপিসির ভ্যালু কি বেরোতে পারে, মাইনাসেই বেরো। তাই বলছে ডেল্টা সি যদি জিরোর কম হয় মানে নেগেটিভ হয়, তাহলে এমপিসি নেগেটিভ হবে। কিন্তু ভোগ ব্যয়, ভোগ ব্যয় ঋণাত্মক হওয়া অবাস্তব। ভোগ ব্যয় মানে কনজাম্পশন, কনজাম্পশন তুই নেগেটিভ, মানে তার আগের বছর 10 ইউজ করেছিলি, এবছর তোর -15, এরকম তো হতে পারে না, এরকম তো হতে পারে না, কনজাম্পশন কখনো নেগেটিভ হয় না। বলছে ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই হচ্ছে তাই ঋণাত্মক বাস্তবে হবে না, ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই কখনোই জিরোর চেয়ে ছোট হবে না, জিরোর ছোট হবে না, ঠিক আছে, ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই কখনো জিরোর ছোট হবে। তাহলে ভালো করে বুঝবি, ডেল্টা সি যদি জিরো হয় তাহলে ডেল্টা সি জিরো হলে এমপি জিরো, ডেল্টা সি জিরোর কম হলে কি হবে, ডেল্টা সি জিরোর বেশি হলে কি হবে, ডেল্টা সি জিরোর কম হতে পারে না। ডেল্টা সি জিরোর বেশি, জিরোর কম কি করে হবে, নেগেটিভ হতে পারে ডেল্টা সি, কনজাম্পশন তো কিছু না কিছু করতে হবে, তাহলে কি করে নেগেটিভ কি করে হবে, নেগেটিভ হতে পারে না। আচ্ছা, ডেল্টা সি আর ডেল্টা ওয়াই, যদি ডেল্টা সি ইকুয়াল ডেল্টা ওয়াই হয় তাহলে এমপিসি ভ্যালু কত হবে, 1 হবে। তারপর বলছে ডেল্টা ওয়াই যদি ডেল্টা সি বেশি হয়, হ্যাঁ এটা হতে পারে, যদি হয় তাহলে এমপিসি কি হতে পারে, এই দেখ ডেল্টা সি ইকুয়াল টু ডেল্টা ওয়াই, তাহলে ডেল্টা সি বড়, ডেল্টা সি বড়, ডেল্টা ওয়াই যদি ডেল্টা সি বড় হয় তাহলে এমপিসির ভ্যালু কত হবে, জিরোর বেশি হবে, ঠিক আছে। কিন্তু ডেল্টা সি কোনো সময় ডেল্টা ওয়াই অপেক্ষা বেশি হতে পারে না, ডেল্টা ওয়াই চেয়ে ডেল্টা সি অবশ্যই হতে পারে না, কারণ কখন হতে পারে, ধার না করলে, ধার না করলে। বলছে তুই ধর ইনকাম করি 100 টাকা, তুই খরচা তুই 150 টাকা করতে পারিস, করতে পারবি কখন করতে পারিস, যদি ধার করিস বা পুরোনো সেভিংস ভাঙিস, ঠিক আছে। তাই বলছে ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই কখনোই একের চেয়ে বড় হতে পারে না, যদি ধার করিস তাহলে হতে পারে, ধার না করলে হবে না। তাই বলছে ডেল্টা সি, এখানে বলছে ডেল্টা সি লেস দ্যান ডেল্টা ওয়াই, তো এটা কি হবে, ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই এটা হচ্ছে লেস দ্যান 1 হবে। এগুলো একটা করে তুই লিখে লিখে করে করে দেখতে পারিস, লিখে লিখে করে করে দেখতে পারিস, যেমন এমপিসির ভ্যালু কি কি বললাম, এগুলো একটা করে লিখে লিখে দেখতে পারিস। যেমন প্রথম পয়েন্ট কি বললাম বল, 1 নম্বর পয়েন্ট বললাম, ডেল্টা সি যদি জিরো হয় তাহলে এমপিসি কত হবে, এমপিসি বের করার ফর্মুলা কি, ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই, তাহলে ডেল্টা সি যদি জিরো হয় তাহলে এমপিসিও জিরো হবে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি বোঝালাম, ডেল্টা সি যদি জিরোর কম মানে কি নেগেটিভ, ডেল্টা সি যদি নেগেটিভ হয় তাহলে তো এমপিসিও নেগেটিভ হবে, ডেল্টা সি যদি নেগেটিভ হয় তাহলে তো এমপিসিও নেগেটিভ হয়, কিন্তু বাস্তবে কখনো এমপিসি নেগেটিভ হতে পারে না, বাস্তবে কখনো এমপিসি নেগেটিভ হতে পারে না। ডেল্টা বলছে ডেল্টা সি যদি জিরোর কম হয়, ডেল্টা সি যদি নেগেটিভ হয় তাহলে এমপিসিও নেগেটিভ হবে, কিন্তু রিয়ালিটিতে এমপিসি কখনো নেগেটিভ হতে পারে না, ঠিক আছে, এমপিসি কখনো নেগেটিভ হতে পারে না। কেন এমপিসি নেগেটিভ হতে পারে না, কারণটা কি, তুই কনজাম্পশন কিছু না কিছু করবি, তো কনজাম্পশন কি করে নেগেটিভ হতে পারে, কনজাম্পশন কখনো নেগেটিভ হতে পারে না। 3 নম্বর পয়েন্ট বলছে ডেল্টা সি আর ডেল্টা ওয়াই যদি সমান হয় তাহলে এমপিসি কত হবে, কারণ তুই ভাব ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই দুটোই ধর সমান আছে, তাহলে ভ্যালু কত হবে, 1 হবে। তাহলে সেক্ষেত্রে এমপিসি কত হবে, ডেল্টা সি আর ডেল্টা ওয়াই সমান হলে এমপিসি কত হবে, 1 হবে। এবার বলছে 4 নম্বর বলেছে ডেল্টা সি বেশি হবে ডেল্টা ওয়াই এর তুলনায়, তাহলে বল ডেল্টা সি কখন বেশি হবে, মানে তুই যত টাকা কামিয়েছিস তার চেয়ে খরচা বেশি করবি, তুই কখন তুই করতে পারিস বল,
তুই যত টাকা কামিয়েছিস তার চেয়ে বেশি খরচা করতে হবে, কখন খরচা করতে হবে? তুই যদি 100 টাকা কামিয়ে 150 টাকা খরচা করলি, 50 টাকা বেশি খরচা হলে কখন করলি? হয় তোকে ধার করতে হবে, আর না হলে তোর পুরোনো সেভিংস ভাঙতে হবে। যদি হয় তাহলে কিন্তু এমপিসি ভ্যালু একের বেশি, তখনই কিন্তু এমপিসি ভ্যালু কি হতে পারে? তখনই কিন্তু এমপিসি ভ্যালু একের বেশি হতে পারে। ঠিক আছে, তখনই কিন্তু তোর এমপিসির ভ্যালু একের বেশি, কত বেশি হতে পারে? তখন এমপিসির ভ্যালু একের বেশি হতে পারে। ঠিক আছে, তখনই এমপিসি ভ্যালু একের বেশি হতে পারে, বুঝলি? তখন এমপি, কিন্তু বাস্তবে এটা সম্ভব নয়। এটাই তো নোট লেখা আছে, এখানে কি লেখা আছে? ডেল্টা সি গ্রেটার দেন ডেল্টা ওয়াই হলে ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই গ্রেটার দেন, ঠিক আছে, গ্রেটার দেন জিরো হবে। গ্রেটার দেন জিরো মানে বুঝতে পারছিস? গ্রেটার দেন জিরো, গ্রেটার দেন জিরো তখন হবে। তো এখানে এটাই বলতে চেয়েছি। 5 নম্বর লাস্ট পয়েন্ট, ডেল্টা সি লেস দেন ডেল্টা ওয়াই। ডেল্টা সি লেস দেন ডেল্টা ওয়াই, তারপরে এটা কি? অর্থাৎ তুই যত টাকা কামি তার চেয়ে কম খরচা করবি, এটা হয়, এটা সম্ভব। যদি এটা হয় তাহলে কি মনে হয় এমপিসি ভ্যালু কত হতে পারে? একের বেশি হবে, নাকি এক হবে, নাকি একের কম? একের কম হবে। দেখ, ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই, তাহলে বড় কে বলেছে? বড়, বড় ওয়াই। তাহলে উপরে যদি ছোট হয় আর নিচে যদি বড় হয়, তাহলে ভ্যালু কত হবে? একের কমই হবে। তাই এখানে লিখেছে দেখ, ডেল্টা সি, ঠিক আছে, গ্রেটার দেন ডেল্টা ওয়াই, ঠিক আছে, বলে ডেল্টা সি বাইটাও একের একের চেয়ে কম হবে, এটাই লেখা হয়েছে। তাই এখানে কি লেখা হয়েছে? এমপিসির ভ্যালু জিরোর চেয়ে ছোট এবং একের বেশি হবে। মানে যেটা, দেখ, তুই ম্যাথামেটিক্স করতে গেলে এটা বেরোতে পারে যে এমপিসির ভ্যালু তোর জিরোর চেয়ে ছোট হতে পারে, নেগেটিভ হতে পারে, এমপিসির ভ্যালু একের চেয়ে বেশি হতে পারে, কিন্তু রিয়েলিটিতে এটা সম্ভব নয়। রিয়েলিটিতে এটা সম্ভব নয়। তাই বলছে রিয়েলিটিতে কোনটা কি? এমপিসির ভ্যালু 0 থেকে 1-এর মধ্যে থাকবে। এমপিসি সবচেয়ে ছোট ভ্যালু 0 হবে, যেটা আগের দিন লিখেছিলাম। এমপিসি সবচেয়ে বড় ভ্যালু 1 হতে পারে। ঠিক আছে, তো তাই এমপিসি ভ্যালু 0 থেকে 1-এর মধ্যে অবস্থান করে। ঠিক আছে, যেটা আমি আগের দিন এটা অ্যানালাইসিস করে দিলাম, এমপিসির ভ্যালু কখন 0 হতে পারে, কখন 1। ঠিক আছে, তো আগের দিন মানে এই কোশ্চেনটা লাস্ট পড়িয়েছিলাম। সেটা কি? কেনসিয়ান কনজাম্পশন ফাংশন অ্যান্ড দ্য ক্যারেক্টারিস্টিক্স। তাহলে প্রথমে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা খুব দেয় এই কোশ্চেনটা, বহুবার এসছে এই কোশ্চেনটা। কোশ্চেনটা কেমন দেয় পরীক্ষায়? কোশ্চেন বলবে হোয়াট ইজ কনজাম্পশন ফাংশন। ফার্স্ট কোশ্চেন দেবে হোয়াট ইজ কনজাম্পশন ফাংশন, যেটা আমি আগেই বললাম, প্রথমেই বললাম কনজাম্পশন কাকে বলে। 2 নম্বর কোশ্চেন বলবে, 2 নম্বর কোশ্চেন বলতে পারে তোর, বলবে যে কনজাম্পশন ফাংশন বললাম তো, তারপর বলবে যে ফিচার্স অফ কনজাম্পশন ফাংশনস। তাহলে কি বললাম? কনজাম্পশন কাকে বলে 2 মার্কস, ফিচার্স অফ কনজাম্পশন ফাংশন দিবে 4 নম্বর, 2 আর 4 6 হয়ে গেল। বুঝলি, এরকম ভাবে কিন্তু কোশ্চেনটা সেট হয়, মানে পার্ট পার্ট করে ভেঙে ভেঙে দেবে দশটা, একবারে দেবে না। তাই এখানে কোশ্চেনটা কি বলেছে বল? কেনসিয়ান, বলছে কেনসিয়ান কনজাম্পশন ফাংশন কাকে বলে। তাহলে তো বুঝতেই পারছিস কনজাম্পশন ফাংশন কাকে বলে, আমি আগেই লিখেছি। তবে এখানে কি লিখেছে দেখ, প্রফেসর স্কেলসের মতে দেশের মোট ভোগ ব্যয়, যেটা প্রথমেই আমি বললাম, আমি প্রথমেই এটা বলেছিলাম, মনে পড়ে? সি ইকুয়াল টু সি অফ ওয়াই। সি মানে কি? কনজাম্পশন কার উপর ডিপেন্ড করে? ওয়াই এর উপর ডিপেন্ড করে। তার মানে সি আর ওয়াই এর মধ্যে এক সুন্দর একটা রিলেশন আছে, তাকেই বলা হয় কনজাম্পশন ফাংশন। ব্যাস হয়ে গেল, এইটুকু লিখলাম। তারপর এটা লিখে দিলাম। তারপরে কি লেখা আছে? এই লেখাগুলো কিন্তু লিখতে হবে। দেখ কি লেখা আছে, এখানে লিখেছে সি ইকুয়াল টু সি অফ ওয়াই হচ্ছে তোমার কনজাম্পশন ফাংশন। আর এখানে কি লিখেছে? সরল রৈখিক কেনসিয়ান কনজাম্পশন ফাংশনটা কি? সরল রৈখিক মানে স্ট্রেট লাইন কনজাম্পশন ফাংশন কি? সি ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই। কথাটা তোকে লিখতেই হবে, ছাড়তেই পারবি না, লেখা লিখতেই হবে তোকে। স্ট্রেট লাইন কনজাম্পশন ফাংশন বের করার ফর্মুলা কি? সি ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই। এবং যেমন ভাবে লেখা যেমন লিখতে হবে, সি, সি মানে কি? কনজাম্পশন এ, এই ছোট হাতের এ প্লাস বি, এই ওয়াই, এরকম লিখতে হবে সি ইকুয়াল টু এ প্লাস বি। এবার সি মানে কি? দেখ লিখেছি, সি মানে কি? সি মানে কনজাম্পশন। ঠিক আছে, এ মানে কি? এ মানে হচ্ছে, এই দেখ কি লিখেছি, এ মানে কিন্তু, এ মানে কনজাম্পশন। কি কনজাম্পশন? অটোনোমাস কনজাম্পশন, ইংলিশ বলা হয় অটোনোমাস কনজাম্পশন। অটোনোমাস ইংলিশে বলা হয়, এ মানে হচ্ছে অটোনোমাস কনজাম্পশন। ঠিক আছে, তো মানে হচ্ছে স্থির ভোগ ব্যয়। ঠিক আছে, স্থির ভোগ ব্যয়, এ মানে হচ্ছে স্থির ভোগ ব্যয়। ইংলিশটাই খুলিস, ইংলিশে পেজ 4 নম্বর পেজটা খোল, ইংলিশে ভিডিওটা, তাহলে পেয়ে যাবি। ঠিক আছে, ইংলিশের পিডিএফটাতে 4 নম্বর পেজটা খোলে, এত সুন্দর লেখা আছে না? ঠিক আছে, এগুলো লেখা আছে, এই যে এইটা ইংলিশে 4 নম্বর পেজটা লেখা আছে। ঠিক আছে, তো পেয়েছিস তো খুঁজে? এবার আমি বলছি দেখ, তাহলে কি বললাম বল?
এ মানে হচ্ছে স্থির ভোগ ব্যয়, আর বি মানে হচ্ছে, বি মানে কি এইমাত্র বললাম যে বি মানে কি জানিস, আগের দিন পড়েছিলাম বি। বি মানে এমপিসি কি বলা হয়, বি এমপিসি আর একটা নাম বি, এমপিসির আর একটা নাম বি, আগেরটা বোঝালাম না, এমপিসি এমপিসির আর একটা নাম বি, দেখ বি মানে হচ্ছে এমপিসি। তাহলে তাহলে প্রথমে কি লিখবি, যখনই এই কোশ্চেনটা দেবে তখন প্রথমে লিখতে হবে কনজাম্পশন ফাংশন কাকে বলে, ডেফিনেশন অফ কনজাম্পশন ফাংশন। তারপর লেখার পর লিখবি সি ইকুয়াল টু সি অফ ওয়াই। তারপরে লাইন লিখবি যে সি ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই, এর ফুল ফর্ম লিখবি, সির ফুল ফর্ম লিখবি, বির ফুল ফর্ম লিখবি, ওয়াই এর ফুল ফর্ম লিখবি। ঠিক আছে, পেয়েছিস তো ভাই? ফার্স্ট হ্যাঁ, 4 নম্বর কথা বলবেন, এই তো ওই লাইনটা এখানে ইংলিশে লেখা যায়, ওই লাইন যেটা বলো ওই লাইনটা ইংলিশে, ঠিক আছে তো? আচ্ছা বলে এত অব্দি হয়ে গেলো তো? এবার হচ্ছে ফিচার্স, চারটেই পয়েন্ট আমি আগের দিন খাতায় লিখেছি, সবার লাস্টে এটাই লিখেছি, আগের দিন লাস্টে এটাই লিখে শর্টে লিখেছি, আগের দিন শর্টে লিখেছি, এটাই আমি পড়ব। চারটে পয়েন্ট কি লেখা আছে, আস্তে আস্তে, কথা না কথা না কথা না, শোন মন দিয়ে শুনবি, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই বছরে যারা সিসিএফএ পড়ছে তাদের এই কোশ্চেনটা আসলে হেভি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। চারটে পয়েন্ট কি কি লেখা আছে, প্রথমে ইংলিশটা পড়, কোনো সমস্যা নেই। বলছে কি, বলছে কি 1 নম্বর পয়েন্ট বলেছে, যেটা আমি তোকে বললাম 1 নম্বর পয়েন্ট কি লিখেছে, এ দেখ 1 নম্বর পয়েন্ট লিখেছে এটা, ওরা লিখেছে 1 নম্বর পয়েন্ট সি ইকুয়াল টু সি অফ ওয়াই, এটা 1 নম্বর পয়েন্ট লিখেছে, এটা 1 নম্বর পয়েন্ট লিখেছে, এটাই লিখেছে। এটা দেখ কি লেখা আছে, বলছে ভোগ অপেক্ষক, ভোগ অপেক্ষক মানে কনজাম্পশন ফাংশন, কার কার মানে কনজাম্পশন ফাংশন কি কি লিখেছে বল, মোট ভোগ ব্যয় ও জাতীয় আয়ের মধ্যে সম্পর্ক। কারণ এই মাত্র কি লিখলাম বল, এখানে বললাম না সি ইকুয়াল টু সি অফ ওয়াই, কনজাম্পশন ফাংশন কার সঙ্গে সম্পর্ক, কার সঙ্গে সম্পর্ক, এইমাত্র বললাম যে ওয়াই এর সাথে সির একটা সম্পর্ক আছে, ওয়াই এর সাথে সির সম্পর্ক, তাই এখানে লিখেছে কনজাম্পশন ফাংশন কি, মোট ভোগ ব্যয় মানে সি, আর জাতীয় আয় মানে ওয়াই, সি আর ওয়াই এর মধ্যে একটা স্টেবল রিলেশনশিপ আছে, স্টেবল রিলেশনশিপ, এই স্টেবল রিলেশনশিপ মানে কি, ইনকাম বাড়লে কনজাম্পশন বাড়বে, ইনকাম কমলে কনজাম্পশন, এটাই লেখা আছে। কত সুন্দর সোজা লেখা, একদম ইজি ভাষায় লেখা। বলছে যে কোনো নির্দিষ্ট জাতীয় আয় মোট ভোগ ব্যয়ের পরিমাণ কত হবে সেটা জানায়, অর্থাৎ জাতীয় আয়ের পরিমাণের সঙ্গে মোট ভোগ ব্যয়ের একটা সম্পর্ক আছে, এটা বাড়লে ওটা বাড়বে, এটা কমলে ওটা। 2 নম্বর পয়েন্ট কি লেখা আছে, কি লিখে জানি 2 নম্বর পয়েন্ট বলবো, এই যে এমপিসি, 2 নম্বর পয়েন্টে কি লিখে জানি, এমপিসি, 2 নম্বর পয়েন্টে লেখা আছে এমপিসি, এমপিসি ওরা ভাবে লিখেছে, দেখ কি বলছি, ওরা এটাই লিখেছে এমপিসি ইকুয়াল টু ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই, ওরা লিখেছে ডেল্টা সি কে ডেল্টা ওয়াই দিয়ে ভাগ করে যা পাওয়া যায় তাকে বলে এমপিসি, দেখ এটাই লিখেছে বল, এখানে লিখেছে বলছে মোট ভোগ ব্যয়ের পরিবর্তনকে জাতীয় আয়ের পরিবর্তন দিয়ে ভাগ করলে পাওয়া যায় এমপিসি, এটাই তো বললাম প্রফেসর কেন্সের মতে, ঠিক আছে তো? প্রান্তিক ভোগ প্রবণতার মান কি বলেছে, এমপিসির মান এই মতো শেখালাম, কি এমপিসির মান 0-র বেশি হবে কিন্তু 1-এর কম হয়, দেখ তাই লিখে দেখ, বলছে প্রফেসর কেন্সের মতে এমপিসির ভ্যালু 0-র বেশি কিন্তু 1-এর কম, তাই কি লিখে দেখ ডেল্টা সি, সরি 0, তারপর কি লিখেছে দেখ 0 লেস দ্যান ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই লেস দ্যান 1, এর মানে কি, এর মানে ন্যাশনাল ইনকাম বাড়লে, ন্যাশনাল ইনকাম যদি বাড়তে থাকে তাহলে তো সি বাড়বে, ঠিক আছে? ন্যাশনাল ইনকাম বাড়লে সি বাড়বে, এবং এর পরের কথাটা কি বলেছে, এই যে এখানে লিখছি ওয়াই, ন্যাশনাল ইনকাম যদি বাড়ে, ঠিক আছে, তাহলে সি বাড়বে, ওয়াই বাড়লে সি বাড়বে, এটা বলেছে। তারপরে কি লিখেছে, বলছে যে জাতীয় আয় মানে ওয়াই যে হারে বাড়বে, ওয়াই যে হারে বাড়ে, ওয়াই যে হারে বাড়ে কনজাম্পশন কিন্তু সেই হারে বাড়ে না, এখানে লিখেছে ওয়াই যে হারে বাড়ে, ঠিক আছে, কনজাম্পশন কিন্তু তার থেকে কম হারে বাড়ে, ওয়াই বাড়লে সিও বাড়বে, ওয়াই বাড়লে সি বাড়বে, কিন্তু ওয়াই যদি ধর 20% রেটে বাড়লো, সি বাড়বে কিন্তু 20% রেটে বাড়বে, ধর আছে কম 15% রেটে বাড়লো, এটা লিখেছে। তাহলে 2 নম্বর পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট কি লিখেছে, 1 নম্বর পয়েন্টটা কি লিখেছে দেখ, 1 নম্বর পয়েন্ট লিখেছে সি ইকুয়াল টু সি অফ ওয়াই, সির সাথে ওয়াই এর মধ্যে একটা স্টেবল রিলেশন আছে, একটা রিলেশন আছে। 2 নম্বর পয়েন্ট কি লিখেছে বললাম বল, এমপিসি, এমপিসি হচ্ছে ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই, মানে এটাকে লিখে কাকে বলে লিখে দিয়েছে, ঠিক আছে, ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই লিখেছে। এবার তারপরে কি লিখেছে, এমপিসির ভ্যালু কি হয়, এইমাত্র বললাম এমপিসির ভ্যালু 0-র বেশি কিন্তু 1-এর কম, 0-র বেশি কিন্তু 1-এর কম, এটা লিখেছে। এবার বলেছে ওয়াই বাড়লে সি বাড়বে, তাই তো বলেছিল ওয়াই বাড়লে সি বাড়বে, কিন্তু ওয়াই যে হারে বাড়বে সি কিন্তু সেই হারে বাড়বে, তাই তো লিখেছে, বুঝতে পারলি? তাহলে 2টো পয়েন্ট হয়ে গেল, কি বুঝতে পারলি, 2টো পয়েন্ট বুঝতে পারলি তো? 3 নম্বর পয়েন্ট কি লিখি, এপিসি, এপিসি কাকে বলে বল, এপিসি বের করার ফর্মুলা কি, সি বাই ওয়াই, এপিসি বের করার ফর্মুলা সি বাই হয়ে গেল, দেখ এপিসি সি বাই ওয়াই। প্রফেসর কেন্সের মতে এপিসি কি বলেছে, এই কিছুক্ষণ আগে তোকে পড়ালাম, মনে কর আজকে প্রথমেই আরম্ভ করলাম, এপিসি কি হয় জানিস তো, যত আস্তে আস্তে ন্যাশনাল ইনকাম বাড়বে এপিসি তত আস্তে আস্তে কি হতে থাকে,
কমতে থাকে। দেখ এটাই লিখেছে, কিছুক্ষণ আগেই বললাম। এই দেখ এখানে লিখেছে কি, এখানে লিখেছে কি, ভালো করে পড়। বলছে প্রফেসর কেন্সের মতে গড় ভোগ প্রবণতা মানে এপিসি জাতীয় আয় বাড়ার সাথে সাথে কমতে থাকে। আর দেশের জাতীয় আয় যত বাড়বে মোট ভোগ ব্যয় বাড়বে। জাতীয় আয় বাড়লে ভোগ ব্যয় বাড়বে, ওয়াই বাড়লে সি বাড়বে, কিন্তু এমপিসি কমবে, এটাই লিখেছে। লাস্ট পয়েন্ট, জাতীয় আয় বাড়ার সাথে সাথে মানে ন্যাশনাল ইনকাম যত বাড়বে প্রান্তিক ভোগ প্রবণতার মান কি হবে, স্থির থাকবে বা কমতে থাকবে। ন্যাশনাল ইনকাম বাড়লে এমপিসি হয় স্থির থাকবে, আর নাহলে এমপিসি কমবে, ঠিক আছে তো, হয় স্থির থাকবে নাই কমবে, কিন্তু এই মান কখনো বাড়বে না। মানে তুই মুখস্থ করে এটা লিখতে পারবি না, তুই মুখস্থ করো তো, আমি তোকে বলছি, তোদের বলছি, যদি সত্যি ভালো করে একবার দুবার রিডিং করে মুখস্থ করতে হবে না, তুই 4টে পয়েন্ট মাথায় মধ্যে রাখতে হবে। কি কি পয়েন্ট বললাম বল, 4টে পয়েন্ট কি বললাম, এই যে তোকে যে 4টে পয়েন্ট বললাম, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর কি বললাম বল, এপিসি ইকুয়াল টু সি বাই ওয়াই। 4 নম্বর তোটা লিখলাম জাস্ট নর্মাল একটা কমেন্ট। 4 নম্বর পয়েন্টটা কি বলেছে যে ওয়াই বাড়লে এপিসি কি হবে, দেখ আমি লিখেও দিচ্ছি এখানে, ওয়াই বাড়লে এমপিসি হয় কমবে, আদারওয়াইজ এটা মাইনাস না, কিন্তু এটাকে স্টেবল বলে, স্টেবল ফিক্স থাকবে। 4টে পয়েন্ট খুব ভেরি ভেরি, মানে এই কোশ্চেনটা খুব কমন কোশ্চেন, মানে এবছর তো কোশ্চেন পুরো এবছর আশা করা যাচ্ছে, এবছর লাস্ট বছর তো কোশ্চেন খুব সোজা করো, স্টেট কাট কোশ্চেন করা খুব সম্ভব, স্টেট কোশ্চেন করা সম্ভব। আর স্টেট কোশ্চেনের মধ্যে কিন্তু এটা করে, এটাকে স্টেট কোশ্চেন করে, হেভি কোশ্চেন। তো আমি আগের দিন এত অবধি পড়িয়েছিলাম, তার মানে আমি তোকে এতক্ষণ তো কি পড়ালাম বল, কনজাম্পশন পড়ালাম, কনজাম্পশন। মানে আমি আগের ক্লাসে কি করেছিলাম, কনজাম্পশন ফাংশন। আমি আগের দিন কি বলেছিলাম একটু মনে কর, কনজাম্পশন ফাংশন কাকে বলে। কনজাম্পশন ফাংশন দু রকমের হয়, একটা এপিসি একটা এমপিসি। এপিসি কাকে বলে, এক্সাম্পল, এমপিসি কাকে বলে, এক্সাম্পল। এবার এপিসির গ্রাফ, এমপিসির গ্রাফ পড়েছিলাম। তারপরে কি পড়েছিলাম বল, আর কি পড়েছিলাম বল, এপিসির মান, এমপিসির মান, ঠিক আছে, এপিসির মান, এমপিসির মান। আর পড়ালাম কি, আগের দিন পড়েছিলাম প্রপার্টিস অফ কনজাম্পশন ফাংশন, এই কটা কোশ্চেন পড়েছিলাম। তার মানে এবার এত অবধি হয়ে গেল, এরপরে দেখছি এরপরে কি করানো যাবে, এত অবধি বোঝা গেল তো।